দেখো আজ আমরা ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স পড়বো। কেমন? ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। জেনারেলি যদি আমাদের মাইন্ডে এটা আসে থিওরি অফ ইনহেরিটেন্স, থিওরি অফ ইনহেরিটেন্স কে দিয়েছিল? আমরা সবাই জানি থিওরি অফ ইনহেরিটেন্স কে দিয়েছিল। ইট ইজ মেন্ডেল। থিওরি অফ ইনহেরিটেন্স যদি বলে থিওরি অফ ইনহেরিটেন্স কে দিয়েছিল, এটা কার দেওয়া বা এর ফাদার কে? থিওরি অফ ইনহেরিটেন্স এটাই জেনেটিক্স। ফাদার অফ জেনেটিক্স কে? মেন্ডেল। তো থিওরি অফ ইনহেরিটেন্স দিস ওয়াজ গিভেন বাই মেন্ডেল ইটসেলফ। নর্মাল যে থিওরি অফ ইনহেরিটেন্স যদি এই কথাটা বলি, তার মানে এর মানে আমরা বোঝাতে চাইছি যে এইটুকুর মানে যদি আমরা বলি এটা মেন্ডেলস লজ, এটা মেন্ডেলস লজ। মেন্ডেল যত লগুলো দিয়েছিল সেই মেন্ডেলের লগুলোকে ইন্ডিকেট করে। মেন্ডেল যত ল দিয়েছিল না, মেন্ডেল সমস্ত ল কি দিয়ে এক্সপ্লেন করেছিল বলো তো? মেন্ডেল একটা স্পেশাল জিনিসের ডিসকভারি করেছিল, যেটাকে মেন্ডেল নিজে বলেছিল ফ্যাক্টর। মেন্ডেল তার নিজের ওয়ার্ডে ফ্যাক্টর নাম দিয়েছিল, যেটাকে আজ আমরা জিন হিসেবে জানি। জিন বা ফ্যাক্টর, যেটাকে আমরা আজ জিন হিসাবে জানি। তাহলে এই জিন দিয়ে মেন্ডেল তার থিওরিটা দিয়েছিল। বা মেন্ডেল আরও বলেছিল পেয়ার অফ অ্যালিলসের কথা বলেছিল মেন্ডেল, পেয়ার অফ অ্যালিলস এর কথা দিয়েছিল। মেন্ডেল ক্রোমোজোমের কথা বলেন। মেন্ডেলের যে লগুলো ছিল না, সেগুলোকে আমরা ক্রোমোজোমের যে বিহেভিয়ার, ক্রোমোজোম দিয়ে এক্সপ্লানেশন করব। এটাই হচ্ছে ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। মানে মেন্ডেল ওর থিওরিটা দিয়েছিল মেনলি জিন দিয়ে, সেই জিনকে আমরা রিপ্লেস করে মেন্ডেলের থিওরিটা আমরা এক্সপ্লেন করব ক্রোমোজোম দিয়ে। বুঝেছো? এবং এই ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স এটা কে দিয়েছিল? আমরা সবাই জানি ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স ইট ওয়াজ গিভেন বাই Walter Sutton and Theodore Boveri. Walter Sutton and Theodore Boveri. Theodore Boveri কত সালে দিয়েছিল না? মেন্ডেলের যে ল, মেন্ডেলের ল এটা কত সালে দেওয়া হয়েছিল বলো তো? মেন্ডেলের ল মেন্ডেল নিজে পাবলিশ করেছিল 1865, তার অনেক দিন পর। কারণ তোমরা সবাই জানো যে মেন্ডেলের ল রিকগনাইজই হয়নি টিল 1900 সাল। 1900 যে ইয়ার্স আছে আমাদের, 1900 সাল পর্যন্ত কিন্তু মেন্ডেলের থিওরি রিকগনাইজড হয়নি। এটা 1865 আর 900 অত ইয়ার্সে আমাদের কিন্তু মেন্ডেলের যে ওয়ার্ক সেটা রিকগনাইজড হয়েছিল, এটা আমরা জানি সবাই। তো এটা 1865, অবভিয়াসলি এর পরে হবে। তো এটা হয়েছিল 1902 সালে। ওয়াল্টার সাটন অ্যান্ড থিওডর বোভেরি এই ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স এটা দিয়েছিল। তো মেন্ডেলের যে লজ সেগুলোকেই আমরা এক্সপ্লেন করব। মেন্ডেল এক্সপ্লেন করেছিল ফ্যাক্টর বা জিন দিয়ে, আমরা এখানে এক্সপ্লেন করব। বা এক্সপ্লেন করেছিল ওয়াল্টার সাটন অ্যান্ড বোভেরি, থিওডর বোভেরি ক্রোমোজোম দিয়ে এক্সপ্রেস করেছিল। কেমন? ক্রোমোজোম দিয়ে এক্সপ্লেন করেছিল। দেখো এই ব্যাপারটা কেমন অ্যাকচুয়ালি। মেন্ডেল কি কি ল দিয়েছিল বলো তো? মেন্ডেল মূলত 3টে ল দিয়েছিল। নাম্বার 1 ছিল ল অফ ডোমিনেন্স, এটা ছিল নাম্বার 1। নাম্বার 2 ছিল ল অফ সেগ্রিগেশন, এটা ছিল নাম্বার 2। নাম্বার 3 দিয়েছিল ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এই 3টে দিয়েছিল মেন্ডেল, রাইট? এবং মেন্ডেলের যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এটাও আমরা সবাই জানি। আমরা একটু লিখিয়ে রাখলাম পাশে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। দেখো মেন্ডেল এক্সপেরিমেন্টটা মেনলি ছিল এরকম টাইপের, যে একটা টল, মেন্ডেল অ্যাকচুয়ালি অনেক কটা ট্রেটস নিয়েছিল। টোটাল 7 ক্যারেক্টারের 14 ট্রেটস নিয়েছিল, 14 ট্রেটস নিয়েছিল। কিন্তু আমরা একটা ট্রেট ধরে নিই, প্রত্যেকটা ট্রেটের ক্ষেত্রে কিন্তু মেন্ডেলের যে রেজাল্ট সেটা সেম এসেছিল। টল, একটা নিয়েছিল ডুয়ার্ফ, এবং এই টল আর ডুয়ার্ফ দুটোই কিন্তু মেন্ডেলের ক্ষেত্রে ছিল ট্রু ব্রিডিং মানে তারা হোমোজাইগাস হবে, রাইট? টল আর ডুয়ার্ফ, এটা ছিল ক্যাপিটাল টি, এটা স্মল টি। কেন দুটো হোমোজাইগাস কেন লিখলাম? হোমোজাইগাস লিখলাম এর কারণটা হলো যে এরা সব ট্রু ব্রিডিং ছিল। এরপরে দেখো এখান থেকে যখন গ্যামেট সিকটেশন হবে, দেখো মেন্ডেল কি বলেছিল বলতো? মেন্ডেল বলেছিল, এই দেখো মেন্ডেল বলেছিল, আমরা জানি যে পেয়ার অফ অ্যালিলসের কথা বলেছিল, পেয়ার অফ অ্যালিলস এটা মেন্ডেল বলেছিল। এই দেখো এখানে এইটা একটা অ্যালিল, এটা একটা অ্যালিল, একটা প্যারেন্টসের মধ্যে, এটা প্যারেন্টস ধরো ফর এক্সাম্পল,
এই প্যারেন্টসের মধ্যে দুটো অ্যালিল থাকে, পেয়ার অফ অ্যালিল থাকে। এই পেয়ার অফ অ্যালিলটা নন ব্লেন্ডিং হয়। এই পেয়ার অফ অ্যালিল কেমন হয়? এগুলো নন ব্লেন্ডিং। নন ব্লেন্ডিং, নন ব্লেন্ডিং মানে মিশে যায় না পরস্পর। যখন গ্যামেট ফর্মেশন হবে না এই দুটো অ্যালিলের, তখন গ্যামেটের সময় এরা কিন্তু আলাদা হয়ে যাবে, বুঝেছো? গ্যামেটের সময় এরা কিন্তু আলাদা হয়ে যাবে। এটা আরও ভালো বোঝা যাবে F2 জেনারেশন আছে। চলো আমরা F2 জেনারেশনটা লিখি। এখান থেকে একই টাইপের, যেহেতু দুটোই সিমিলার অ্যালিল, দুটোই যেহেতু সিমিলার অ্যালিল, তাই সেম গ্যামেট আসবে। এখানে বোঝা একটু টাফ হবে, কিন্তু এখান থেকে দেখো আমাদের এটা যদি আসে F2, এটা F1 জেনারেশন। যদি F2 জেনারেশন করি তো F2তেই F1 জেনারেশনে সেলফ ক্রসিং হয়। এখানে ক্রস পলিনেশন হয়েছিল দুটো পি প্ল্যান্টসের মধ্যে, এবারে সেলফ পলিনেশন করবো আমরা। F2 যদি আমরা করি, F2তে কি আছে বলো তো? F2তে এই F1-এ যাকে পেলাম এদের মধ্যে সেলফ ক্রসিং করবো, রাইট? সেলফ ক্রসিং দেখো F2তে কি হবে, এখন F2 আসেনি, এই দেখো এদের মধ্যে সেলফ ক্রসিং করছি। এইখানে দেখো এইটা হচ্ছে পেয়ার অফ অ্যালিল, হেট্রোজাইগাস পেয়ার অফ অ্যালিল। এটা প্যারেন্টসের মধ্যে আছে, একটা প্যারেন্টস, এটা একটা প্যারেন্টস, এদের মধ্যে সেলফ ক্রসিং হচ্ছে। এখানে কিন্তু ক্রস পলিনেশন হয় না F2তে, F2তে সেলফ পলিনেশন হয়, ওকে, বা সেলফ ক্রসিং হবে। এখানে দেখো এই যে দুটো ডিফারেন্ট টাইপ অফ অ্যালিল রয়েছে, স্লাইটলি ডিফারেন্ট ফর্মস অফ সেম জিন অ্যালিলস রয়েছে। এই দুটো অ্যালিলস পেয়ারে থাকে কিন্তু নন ব্লেন্ডিং, পরস্পর মিশে যায় না। যখন গ্যামেট তৈরি করার টাইম আসবে এরা কিন্তু আলাদা হয়ে যাবে। দেখো এখান থেকে দুটো গ্যামেট আসবে, এবং কেমন করে আলাদা হবে বলো তো? যে প্রত্যেকটা গ্যামেটে একটা করেই অ্যালিল আসবে। এই দেখো এখান থেকে এই দুটো গ্যামেট তৈরি হবে, এখান থেকেও সিমিলারলি দুটো টাইপের গ্যামেট তৈরি হবে, এটা একটা, এটা একটা, বুঝেছ? এটা হচ্ছে ল অফ সেগ্রিগেশন, মেন্ডেলের ল অফ সেগ্রিগেশন, এটা আমরা জানি। এখানটায় দেখো দুটো ক্যারেক্টার ছিল, এখানে টল ছিল, এখানে ডুয়ার্ফ ছিল, কিন্তু F1 জেনারেশনে এই যে ক্যাপিটাল টি স্মল টি এরা সবাই টল। তাহলে এই যে স্মল টি দেখো, স্মল টি অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস ডুয়ার্ফনেস, ক্যাপিটাল টি ইট রিপ্রেজেন্টস টলনেস। কিন্তু F1 জেনারেশনে সবাই কি হয়েছিল? টল। মানে প্যারেন্টসের দুটো ক্যারেক্টার ছিল, টল আর ডুয়ার্ফ, দুটোরই দেখো অ্যালিল এখানে প্রেজেন্ট আছে, কিন্তু একটা এক্সপ্রেস করছে আর একটা এক্সপ্রেস করছে না। তার মানে দেখি এরকম মনে হচ্ছে যে এই ক্যাপিটাল টিটা স্মল টি এর উপর ডমিনেন্ট, এটাকে বলা হয় ল অফ ডমিনেন্ট। দুটো যদি হেট্রোজাইগাস অ্যালিল থাকে তাহলে একটা এক্সপ্রেস করে আর একটা এক্সপ্রেস করে না, এটা ল অফ ডমিনেন্স। এটা দেখো ল অফ সেগ্রিগেশন, ডিউরিং গ্যামেট ফর্মেশন এরা সেগ্রিগেট করে গেল, রাইট? এবারে দেখো কে কার সাথে মিশবে। এখানে পুরো ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট হতে পারে, এর সাথে এ মিশতে পারে, এর সাথে এ মিশতে পারে, এর সাথে যদি এ মেশে তখন অর্গানিজমটার জিনোটাইপ কি হবে? ক্যাপিটাল টি। এর সঙ্গে যদি এ মেশে, মানে এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেট যদি মেশে, ক্যাপিটাল টি স্মল টি, এই গ্যামেটের সঙ্গে এ মিশতে পারে, এটা ক্যাপিটাল টি স্মল টি, আবার এই গ্যামেটের সঙ্গে এও মিশতে পারে, এটা স্মল টি। দেখো এরা সবাই ইন্ডিপেন্ডেন্টলি পরস্পরের সাথে মিশতে পারে, সমস্ত পসিবিলিটিস আছে। এটা মনোহাইব্রিড ক্রসে আমরা দেখলাম, মনোহাইব্রিড ক্রসে, রাইট? তাহলে এটা হলো লজ অফ সেগ্রিগেশন। এবার যদি আমরা ডাইহাইব্রিড ক্রস দেখি তাহলে সেখানে আমরা কি দেখবো বলো তো? লজ অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টটা পাবো। লজ অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট কেমন ছিল ডাইহাইব্রিড ক্রসে? আমরা একটু মেন্ডেলেরটা দেখে নিই, তারপরে আমরা বুঝবো যে অ্যাকচুয়ালি ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্সটা কি জিনিস। লজ অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টটা কেমন ছিল? মেন্ডেল দেখো এই যে ডাইহাইব্রিড ক্রসটা নর্মাল, যে একটা টিপিক্যাল ডাইহাইব্রিড ক্রস নর্মালি আমাদের বুকসগুলোতে যেগুলো দেওয়া থাকে, যে একটা ইয়েলো রাউন্ড একটা সিড নিয়েছিলাম, আর একটা নিয়েছিলাম আমরা গ্রিন রিঙ্কেল সিড নিয়েছিলাম। ইয়েলো রাউন্ড কোনটা ছিল? ইয়েলো রাউন্ড ধরো ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, এখানে স্মল ওয়াই, স্মল আর। এই দেখো এটা একটা পেয়ার, এটা ইয়েলোর, এটা একটা পেয়ার অফ অ্যালিল, ইট ইজ রেসপন্সিবল ফর ইয়েলো, এই যে মানে কালার অফ দ্য সিড, এই ক্যারেক্টারের জন্য ওয়াই, এই দুটো অ্যালিল রেসপন্সিবল। এরা আলাদাভাবে রেসপন্সিবল রাউন্ড মানে শেপ ওই ক্যারেক্টারের জন্য। একইভাবে এই দুটো অ্যালিল রেসপন্সিবল গ্রিনের জন্য, এই দুটো অ্যালিল রেসপন্সিবল রিঙ্কেলডের জন্য, বুঝেছো? তো আমরা দেখেছিলাম ডাইহাইব্রিড ক্রসে টেকারবোর্ড করে যে এই ওয়াইয়ের আর
এই দুটো পরস্পর কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, মানে ওয়াই যেমন যদি শুধু ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এদের যদি করতাম যা রেজাল্ট আমরা পেতাম, আর ক্যাপিটাল আর সরি এখানে লিখি আমরা ক্যাপিটাল আর স্মল আর এদের যদি আমরা ক্রস করতাম করে যা রেজাল্ট পেতাম, দুটো রেজাল্টকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিতাম, সিম্পলি যে রেজাল্টটা পেতাম এখানে এই ডাইহাইব্রিড ক্রস করে রেজাল্টটাও ঠিক সেম পাবো, বুঝেছো? সেম রেজাল্ট পাবো আমরা। ওকে, তো এখানে দেখো তার মানে হচ্ছে এই যে একটা ক্যারেক্টারের জন্য যে অ্যালিল, এই অ্যালিলটা ডিপেন্ডেন্ট নয় আর একটা অ্যালিলের উপর, আর এক পেয়ার অফ অ্যালিলের উপর। ওয়াই এর মতো ইনহেরিট করে, আর এর মতো ইনহেরিট করে। এই স্মল ওয়াই স্মল আর পরস্পরের উপর ডিপেন্ডেন্ট নয়, প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেক পেয়ার অফ অ্যালিল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ অ্যানাদার পেয়ার। ওদের সেগ্রিগেশন বা ওদের যে ইনহেরিটেন্স টোটালি ইন্ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এই তিনটে ল বেসিক্যালি মেন্ডেলের। এবার আমরা দেখবো যে এই তিনটে লর মধ্যে ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স যেটা দিয়েছিল আমাদের সাটন অ্যান্ড থিওডর বোভেরি, ও বেসিক্যালি দেখো এই দুটো লকে এক্সপ্লেন করেছিল। হ্যাঁ, এই দুটো লকে, ল অফ সেগ্রিগেশন এন্ড ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ল অফ ডমিনেন্স ওটা সিম্পল ল, ওটাকে ক্রোমোজোমাল থিওরি দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারবো না বা ওটা অ্যাপ্রোচও করা হয়নি। ওকে, তো চলো দেখা যাক কি আছে। তার আগে আমাদেরকে একটা জিনিস জেনে নিতে হবে যে দেখো মেন্ডেলের এই থিওরি নিয়ে এত কাটাছেঁড়া হচ্ছে কেন? মেন্ডেলের থিওরিকে আবার লোকে এক্সপ্লেন করছে 1902-তে কেন? মেন্ডেল তো 1865 সালে তার যে থিওরি সেটাকে পাবলিশ করে দিয়েছিল, ওর যে ওয়ার্ক ওটাকে পাবলিশ করে দিয়েছিল। সাধারণত কী হয় বলো তো? এবং মেন্ডেল দেখো, মেন্ডেলকে আমরা বলি ফাদার অফ জেনেটিক্স, মানে মেন্ডেল যেটা আবিষ্কার করেছিল সেটা একটা হেভি জিনিস। এবং সায়েন্সে নতুন কিছু যখন আবিষ্কার হয় তখন কি হয়, মানুষজন খুবই হৈ হৈ করে, হেভি জিনিস আবিষ্কার করেছি, কিছু একটা হবে। ডাল্টন যখন আবিষ্কার করেছিল, নিউটন যখন আবিষ্কার করেছিল, বা কোনো সায়েন্টিস্ট যখন একটা হেভি কিছু আবিষ্কার হয়, কি হয়, সব পৃথিবীর লোক মোটামুটি আনন্দে আছে যে হেভি কিছু আমরা জানতে পেরে গেছি, ভালো কিছু আবিষ্কার করেছি, রাইট? কিন্তু মেন্ডেলের ক্ষেত্রে না ঠিক অপোজিট হয়েছিল। মেন্ডেল দেখো ওর ওয়ার্ক পাবলিশ করেছিল 1865-এ, বাট 1865-এ ওর ওয়ার্ক রিকগনাইজড হয়নি। এমনকি 1900 সাল পর্যন্ত ওর ওয়ার্ক আনরিকগনাইজড ছিল। 1900 সালে তিনজন সায়েন্টিস্টের নাম আমাদেরকে লিখতে হবে। একটা হচ্ছে যে ডিভ্রিস, একটা হচ্ছে কোরেন্স, আর একজন হলেন ভন সারম্যাক। এই তিনজন সায়েন্টিস্ট 1900 সালে, মানে দেখো 1865 থেকে 1900, অলরেডি মেন্ডেল মারা গেছেন। এই প্রায় 35 বছর মেন্ডেলের ওয়ার্ককে কেউ চিনতে পারেনি, মেন্ডেলের ওয়ার্ককে কেউ পাত্তা দেয়নি। নো হিড ওয়াজ গিভেন টু মেন্ডেলস ওয়ার্ক, কোনো ক্রেডিট দেওয়া হয়নি ওকে। এই ডিভ্রিস, কোরেন্স, ভন সারম্যাক ইন্ডিপেন্ডেন্টলি, এই নয় যে তিনজন একসাথে গবেষণা করেছিল, ইন্ডিপেন্ডেন্টলি, এই কথাটা খুব ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, যে ইন্ডিপেন্ডেন্টলি rediscovered the results of Mendel on inheritance of characters, on inheritance of characters। 1900 সালে ডিভ্রিস, কোরেন্স, ভন সারম্যাক যখন পৃথিবীবাসীকে দেখাতে সক্ষম হয়েছিল যে তোমরা মেন্ডেল, মনে আছে 1865 সাল, তার যে ওয়ার্ক ছিল সেটাকে নেগলেক্ট করেছিল, সেটা আসলে ঠিক ছিল। তার আগে পর্যন্ত মেন্ডেলের ওয়ার্ককে কেউ পাত্তা দেয়নি অতটা। তো এটা একটা কোয়েশ্চেন পড়ে যে কেন, ওয়াই মেন্ডেলের ওয়ার্ক সায়েন্টিস্টদের কাছে রেকগনাইজড হতে 35 ইয়ার্স লেগেছিল। কেন মেন্ডেলকে স্বীকৃতি পেতে তার মৃত্যুর পর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল? মানে মেন্ডেল লাইফে কোনোদিন জেনেও যেতে পারেনি, বুঝলে, যে আই এম দ্য ফাদার অফ জেনেটিক্স। মেন্ডেল মারা গেছে, তারপরে তাকে ফাদার অফ জেনেটিক্স বলা হয়েছে। মেন্ডেল শুনতে পায়নি কোনোদিন বা অ্যাওয়ার্ড পাওয়ার কিছু পায়নি, বরং লোকের তাচ্ছিল্য পেয়েছিল
কারণ ও অনেক কিছু নতুন কিছু আবিষ্কার করেছিল। নতুন আবিষ্কার করলে, নতুনত্ব নিয়ে এলে মার্কেটে একটু প্রবলেম হয়, বুঝলে, লোকজন একটু হাসাহাসি করে। ঠিক সেম জিনিস মেন্ডেলের ক্ষেত্রেও হয়েছিল। তো এটা একটা কোয়েশ্চেন্স পড়ে যে দেখো মেন্ডেলের ওয়ার্ক নিয়ে আমরা দেখছি ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স, ক্রোমোজোম দিয়ে কেউ ব্যাখ্যা করছে ওকে, কেউ আরও নানান কিছু দিয়ে ব্যাখ্যা করবে, অনেক কাটা ছেঁড়া হয়েছে। কেন এর দরকার কেন পড়লো ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্সের? দেখো আমরা ফার্স্ট এটা পড়ে নিই যে মেন্ডেলের ওয়ার্ক কেন রিকগনাইজড হয়নি, দেন উই উইল ডিসকাস ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স ইন ডিটেল। ওকে, তো ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স পড়ার আগে আমরা জাস্ট এটাকে কমপ্লিট করে নিই যে মেন্ডেলের ওয়ার্ক কেন রিকগনাইজড হতে প্রায় 35 বছর অপেক্ষা করতে হয়েছিল। নাম্বার 1 লেখো। নাম্বার 1 হচ্ছে দেখো কোনো একটা রিসার্চ যখন কেউ বের করে না, তো বিভিন্ন ধরনের জার্নাল আছে, সেই জার্নালে পাবলিশ করতে হয়। সেখানে বড় বড় সায়েন্টিস্টরা আছে, তারা যদি বলে যে হ্যাঁ ঠিক আছে, সবাই পড়ে, সারা বিশ্বের লোক সমস্ত রিসার্চ পড়ে, যেমন আমরা সাধারণ মানুষরা খবরের কাগজ পড়ি না ডেইলি, তো ওরকম সায়েন্টিস্ট লোকরা ওদের আলাদা আলাদা কাগজ আছে, ওদের আবিষ্কার নিয়ে বেশি মাথা ব্যথা, এমনি খবর নিয়ে অত মাথা ব্যথা নেই, বুঝেছো? তো গল্পে তো ছোটোবেলায় আমিও শুনেছি, তোমরাও নিশ্চয়ই শুনেছো যে নিউটন না আইনস্টাইন কে নাকি কয়েনই চিনতো না, মানে কোনটা কটাকার কয়েন এটাই নাকি চিনতো না। তো সায়েন্টিস্টদের ব্যাপারটা আবার আলাদা। তো সায়েন্টিস্টদের আলাদা একটা জগৎ আছে, নিজস্ব একটা জগৎ আছে। সেই জগতে দেখো এখন কি বলো তো, সারা পৃথিবীতে তোমার কাছে ইউটিউব আছে, তোমার কাছে গুগল আছে, তোমার কাছে ইমেল আছে, তোমার কাছে জিমেল আছে, ফেসবুক আছে, প্রচুর মিডিয়াম আছে। এখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মেসেজ পৌঁছাতে ফ্র্যাকশন অফ সেকেন্ড লাগে। কিন্তু মেন্ডেলের কথা চিন্তা করো তো, 1865 সে যুগে ইন্টারনেট ছিল না, সে যুগে ইমেল ছিল না, সে যুগে এত কমিউনিকেশন ইজি ছিল না, ছিল না, প্রবাবলি সে যুগে ফ্লাইটও ছিল না, বুঝেছো? তার মানে কমিউনিকেশন ওয়াজ নট সো ইজি ইন দ্যাট পিরিয়ড। ওই পিরিয়ডে কমিউনিকেশন অত ইজি ছিল না। ফলে মেন্ডেল যে ওয়ার্কটা করেছে, মেন্ডেল একজন বিশপ ছিল, মেন্ডেল একটা চার্চে কাজ করতো। হি ওয়াজ নট এ রিনোড সায়েন্টিস্ট যে লোকজন ওর জন্য বসে থাকতো, একজন কমন ম্যান ছিল, বুঝেছো? তো মেন্ডেলের ওয়ার্কটা ওয়াইডলি পাবলিসাইজড হয়নি বিকজ অফ দ্য কমিউনিকেশন গ্যাপ। তাহলে ফার্স্ট কারণ হচ্ছে এটা। কারণ দেখো সেই সময় যত সায়েন্টিস্ট বেঁচে ছিল, যাদের কাছে গেছে তারা নেগলেক্ট করেছিল, তারা রাজি হয়নি, ডিসঅ্যাগ্রি করেছিল মেন্ডেলের রুলসের সঙ্গে। কিন্তু তখন পৃথিবীতে তো এমন না এমন কেউ অবশ্যই প্রেজেন্ট ছিল যে মেন্ডেলকে চিনতে পারত যদি ওয়াইডলি পাবলিশ হতো। তাহলে নাম্বার 1 লেখো যে মেন্ডেলস ওয়ার্ক was not widely publicized. Widely publicized হয়নি because of hard communication system. কমিউনিকেশন সিস্টেম, বুঝেছো? এখনকার যুগে আমরা কোনো ওই জার্নালগুলো সব অনলাইনে পাওয়া যায়, ওই জার্নালগুলোর জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, গেলেই পৃথিবীর যে কোনো প্রান্তের লোক দেখতে পায়। বাট তখন হার্ড কপিতে হতো, হার্ড কপি এক দেশ থেকে আরেক দেশ পৌঁছাতেই মোটামুটি বহুত দিন লেগে যাবে, বুঝলে? এটা নাম্বার 1। নাম্বার 2 দেখো মেন্ডেল কার কথা বলেছিল বলো তো? মেন্ডেল কি কনসেপ্ট দিয়েছিল? ওর যে কনসেপ্ট অফ জিন, মেন্ডেলের কনসেপ্ট অফ জিন, মেন্ডেল এই জিনের কনসেপ্ট দিয়েছিল। অ্যাকচুয়ালি মেন্ডেল নিজের ভাষায় এটাকে ফ্যাক্টর বলতো। মেন্ডেল কি বলতো বলতো? মেন্ডেল তার নিজের ভাষায় এটাকে ফ্যাক্টর বলতো। এই জিনটাকে মেন্ডেল কি বলেছিল? হোয়াট ইজ জিন? মেন্ডেল বলেছিল এই যে জিন দেখতে পাচ্ছ, এটা একটা স্টেবল অ্যান্ড ডিসক্রিট ইউনিট। স্টেবল অ্যান্ড ডিসক্রিট ইউনিট। And discrete unit, discrete means separate, discrete means separate, distinct, আলাদা, বুঝেছো? মানে আলাদা করা যায় যাকে, মানে জিন বলে একটা কিছু আছে মার্কেটে, এই নয় যে সবার সাথে মিক্সচার আছে, এরকম নয়। শরবত নয়, চিনি আর জল, এরকম শরবত মানে বুঝতে পারছো মিক্সচার। তো ডিসক্রিট মিন্স একটা আলাদা ইউনিট, সেপারেট একটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিট। তাহলে স্টেবল অ্যান্ড ডিসক্রিট ইউনিট হিসাবে এই জিনকে মেন্ডেল ব্যাখ্যা করেছিল। আর জিনের কাজ কি বলেছিল মেন্ডেল? স্টেবল অ্যান্ড ডিসক্রিট ইউনিট হুইচ কন্ট্রোলস, যেটা কন্ট্রোল করতো। কি কন্ট্রোল করতো? কন্ট্রোলস দ্য এক্সপ্রেশন অফ ট্রেটস,
দ্য এক্সপ্রেশন অফ ট্রেটস, কোনো একটা ট্রেটস এক্সপ্রেস হবে কি না হবে সেটা জিন টোটালি কন্ট্রোল করতো। এবং এই জিনটা কি, এটা একটা স্টেবল, স্থায়ী অ্যান্ড ডিসক্রিট, মিনস একটা আলাদা সেপারেট ইউনিট, এটা মেন্ডেল বলেছিল। এবং মেন্ডেল আরও কি বলেছিল বলতো, দ্য পেয়ার অফ অ্যালিলস, দ্য পেয়ার অফ অ্যালিলস, পেয়ার অফ অ্যালিলসের কথা বলেছিল মেন্ডেল। পেয়ার অফ অ্যালিলসগুলো কেমন ছিল, ডিড নট ব্লেন্ডেড, which did not blended, which did not blended, আমরা একটু আগে দেখালাম তোমাকে, দেখো পেয়ার অফ অ্যালিলসগুলো ব্লেন্ড করেনি, পরস্পর মিশে যায়নি, বরং যখন গ্যামেট তৈরি করার কথা ছিল তখন তারা সিগ্রিগেট হয়েছিল, ল অফ সিগ্রিগেশন, ল অফ সিগ্রিগেশনের কথা বলেছিল মেন্ডেল। দ্য পেয়ার অফ অ্যালিলস which did not blended, এই যে কথাটা বুঝেছো, এই থিওরিটা দিয়েছিল মেন্ডেল। কিন্তু এটা সেই সময় না, ন্যাচারে দেখো আমরা যে ঘটনাগুলো দেখি, যেমন দেখো আমাদের বডি কালার, ধরো একটা পুরো ব্ল্যাক ম্যান আছে, ধরো একটা ব্ল্যাক পুরো কমপ্লিট যতটা ব্ল্যাক ভাবতে পারো ততটা ব্ল্যাক একজনের বডি কালার আছে, পুরো ব্ল্যাক একজনের বডি কালার আছে। আর ধরো একজন খুবই হোয়াইট বডি কালার আছে, এর মিডিলে যতটা কালার কম্বিনেশন হওয়া সম্ভব পৃথিবীতে সবই কালার কম্বিনেশন আছে, বুঝেছো, মানে কন্টিনিউয়াস ভ্যারিয়েশন, অ্যাপারেন্টলি কন্টিনিউয়াস ভ্যারিয়েশন দেখা যায় মানুষের মধ্যে। মেন্ডেলের থিওরি যদি মানো তাহলে পৃথিবীতে তুমি দুটো জিনিস পেতে পারো, হয় টল নয় ডুয়ার্ফ। কিন্তু আমাদের হিউম্যানের হাইট যদি আমরা ধরি বা যে কোনো জিনিসের যদি আমরা হাইট ধরি, এই টল ধরো একটা হিউম্যান সব থেকে বড় 9 ফিট হতে পারে, সব থেকে কম ধরো 3 ফিট হতে পারে। এই 9 ফিট থেকে 3 ফিটের মিডিলে যত পসিবল হাইট আছে মার্কেটে সব প্রেজেন্ট আছে। কিন্তু মেন্ডেলের থিওরি যদি আমরা ধরি, এই যে স্টেবল ডিসক্রিট ইউনিট, এই যে ব্লেন্ডিং হয়নি, মানে কোনো ভ্যারিয়েশনের গল্প কিন্তু মেন্ডেলের থিওরিতে ছিল না, একদম স্টেবল। ও ভ্যারিয়েশন কেন এসছে মেন্ডেল কিন্তু বলতে পারেনি, বুঝেছো। তাহলে অ্যাপারেন্টলি এগুলো দেখো কন্টিনিউয়াস ভ্যারিয়েশন সিন ইন দ্য নেচার, তাহলে অ্যাপারেন্টলি কন্টিনিউয়াস ভ্যারিয়েশন, এই দেখো দ্য পেয়ার অফ অ্যালিলস হুইচ ডিড নট ব্লেন্ডেড, এই যে কনসেপ্ট ওয়াজ নট অ্যাকসেপ্টেড, was not accepted by his contemporaries, মানে ওর সমসাময়িক যে সমস্ত সায়েন্টিস্টগুলো ছিল, by his contemporaries for the explanation of apparently continuous variation seen in nature। ন্যাচারে তো ওরকম শুধু টল ডোয়ার্ফ নেই, ন্যাচারে মিডিলে যা কিছু হতে পারে সব আছে। ম্যাটারে একদম ফেয়ার, মানে একদম হোয়াইট ম্যান আর ব্ল্যাক ম্যান নেই, মিডিলে যতগুলো ক্যারেক্টার হতে পারে সবই আছে, বুঝেছো। কিন্তু এই ভ্যারিয়েশনের কথা মেন্ডেল বলতে পারেন। নাম্বার 3 দেখো, নাম্বার 3 হলো যে দেখো মেন্ডেল জিনের কথা বলল এবং বলল যে জিন কি আছে বলো তো, ডিসক্রিট, আলাদা একটা ক্যারেক্টার। বাট মেন্ডেল লোকজন তো জিজ্ঞেস করবো কোনটা জিন দেখাও, ফিজিক্যাল প্রুফ দেখাও, প্রুফ ছাড়া সায়েন্সে কিছু হয় না। মেন্ডেল কিন্তু এই ফিজিক্যাল প্রুফটা দেখাতে পারেনি, বা মেন্ডেলকে বললো অ্যাটলিস্ট তুমি বলো যে এটা কী দিয়ে তৈরি, তাও মেন্ডেল বলতে পারেনি, বুঝেছো। তোর থিওরি কী করে অ্যাকসেপ্ট করবে, তুমি এটা যা কিছু ভেবে চিন্তে বলে দেবে আর সায়েন্টিস্টরা মেনে নেবে, এটা যদি তুমি ভাবো তাহলে হবে না, প্রুফ দেখাতে হবে। পরবর্তীকালে প্রুফগুলো দেখানো হয়েছিল বলে মেন্ডেল ফাদার অফ জেনেটিক্স, বুঝেছো। তার মানে এটা দেখো মেন্ডেল failed to show any physical proof, কোনো ফিজিক্যাল প্রুফ দেয়নি ফর ফিজিক্যাল প্রুফ অফ এক্সিস্টেন্স অফ জিন, জিন যে এক্সিস্ট করছে এর কোনো ফিজিক্যাল প্রুফ মেন্ডেল দিতে পারেনি। অর সে what they were made of, এমনকি বলতেও পারেনি যে আমরা এখন জানি যে জেনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে অ্যাকচুয়ালি জিএনএ,
বাট মেন্ডেল এটা জানতো না, বুঝেছো, যে এটা কি জিনটা কি জিনিস। আমরা জানি এখন যে জেনেটিক ম্যাটেরিয়াল ইজ ডিএনএ, বাট ইট ওয়াজ আননোন টু মেন্ডেল। নাম্বার 4 দেখো সব থেকে ইন্টারেস্টিং যেটা, নাম্বার 4 হলো যে তোমরা জানো মেন্ডেলের থিওরি দেখো, মেন্ডেল ফিনোটাইপ রেশিও কেমন দিয়েছিল, মেন্ডেল ফিনোটাইপিক রেশিও কেমন দিয়েছিল বলো, ফিনোটাইপিক রেশিও মেন্ডেল দিয়েছিল এরকম করে 3:1 এরকম দিয়েছিল ফিনোটাইপিক রেশিও, রাইট। মনোহাইব্রিডে, ডাইহাইব্রিডে কেমন দিয়েছিল 9:3:3:1। মেন্ডেল জিনোটাইপ কেমন করে লিখেছিল, মেন্ডেল জিনোটাইপ লিখেছিল মনোহাইব্রিডে 1:2:1। ডাইহাইব্রিডে কেমন করে লিখেছিল 4:1 4:2 1:4। এই দেখো রেশিও ইউজ করেছিল মেন্ডেল। মেন্ডেল এই যে রেশিওসগুলো ক্যালকুলেট করেছিল কোন থিওরি দিয়ে, একটা ম্যাথামেটিক্যাল সূত্র দিয়ে, ax + by তার হোল স্কয়ার, এই সূত্র দিয়ে মেন্ডেল ইউজ করে এক্সপ্লেন করেছিল। তাহলে এই যে মেন্ডেলের অ্যাপ্রোচ অফ ইউজিং ম্যাথামেটিক্স টু এক্সপ্লেইন বায়োলজিক্যাল ফেনোমিনন, বায়োলজিক্যাল ঘটনা মেন্ডেল ব্যাখ্যা করতে চেয়েছিল ম্যাথামেটিক্স ইউজ করে। এটা ওর সমসাময়িক যে সায়েন্টিস্ট ছিল তারা ঠিকঠাক অ্যাকসেপ্ট করতে পারেনি, বুঝেছো। তার সঙ্গে হচ্ছে যে এটা টোটালি একদম নিউ ভার্সন ছিল, মানে একদমই নিউ একটা কনসেপ্ট ছিল। তাহলে আমরা এখানে লিখতে পারি যে মেন্ডেলস অ্যাপ্রোচ টু ইউজ mathematics to explain biological phenomenon, biological যে কোনো ঘটনা was totally new, completely new ছিল and acceptable to many scientists of his time, to many scientists, sorry biologists লিখি আমরা, to many biologists of his time, বুঝেছো। মানে নর্মালি বায়োলজিতে কি হয়, নর্মালি কি হয় বলো তো, দাও পেনটা পড়ে গেল। নর্মালি কি হয় বলো তো, যে বায়োলজিতে ম্যাথামেটিক্স লাগে না নর্মালি, এটা একটা ধারণা। এবং তোমরা যারা দেখবে যে যারা বায়োলজিতে ক্রেজি থাকে, হু ওয়ান্ট টু বি এ ডক্টর, তারা ম্যাথামেটিক্স একটু ঢিলে দেয়, ম্যাথামেটিক্সে কাঁচাই হয় আর কি। তো বায়োলজির লোকজন দেখছে মেন্ডেল ইউজ করছে ম্যাথামেটিক্স, এটা ভয় পাওয়ার ব্যাপার। যদি বায়োলজি তো ম্যাথ ঢুকে যায় ফিজিক্স কেমিস্ট্রির মতো, তার মানে বুঝতে পারছো বায়োলজিস্টদেরকেও ম্যাথ পড়তে হবে, এটা চাপের ব্যাপার। তো অবভিয়াসলি তুমি ট্রাই করবে ওটাকে নেগলেক্ট করার। সেই সময়কার সায়েন্টিস্টরা তাই করতো, কারণ ওরা ম্যাথে কাঁচা ছিল, ম্যাথামেটিক্স অত বুঝতো না। মেন্ডেল ট্যালেন্টেড ছিল, বুঝেছো, ওই জন্যই তো মেন্ডেল ফাদার অফ জেনেটিক্স। চলো এটা আমরা পড়লাম যে মেন্ডেলের থিওরি কে কেন রেকগনাইজড হতে 1865 থেকে 1900 পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হয়েছিল, প্রায় 35 বছর পরে এটা রেকগনাইজড হয়েছিল। এবারে দেখো 1865 পরে, এগুলো আমরা তাহলে মুছে দিলাম। 1865 পরে অ্যাকচুয়ালি কি হয়েছিল বলো তো। 1865 পরে সায়েন্স অবভিয়াসলি ডেভেলপ করেছিল। 1865 মানে খুবই পুরনো যুগ। তখন মেন্ডেল, দেখো মেন্ডেল কার কথা বলছে, জিন কোথায় থাকে আমরা নর্মালি জানি, সেলের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমের মধ্যে ডিএনএতে জিন। এটা সেল, এমনি এটা খুব ছোট, চোখে দেখতে পাবে না, মাইক্রোস্কোপ লাগবে। এর মধ্যে আবার একটা নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে আবার ক্রোমোজোম। এই ক্রোমোজোম মানে খুবই মাইক্রোস্কোপিক কথাবার্তা বলছিল মেন্ডেল, খুবই ভিতরের কথাবার্তা বলছিল। এই কথাটা ঠিক না ভুল বোঝার জন্য হায়ার ভার্সন অফ মাইক্রোস্কোপ দরকার ছিল। এখন তো আমরা বড় বড় জিনিস সব ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখি, চোখে ইলেকট্রন মাইক্রোস্কোপ ইউজ করি, খুব ছোট ছোট জিনিস আমরা দেখতে পাই। কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপ, এটা তো আমরা জানো নিশ্চয়ই যে ইলেকট্রন মাইক্রোস্কোপ এটা ডিসকভার হয়েছিল 1931-এ। কে করেছিল, নল অ্যান্ড রুস্কা বলে দুটো সায়েন্টিস্ট, নল অ্যান্ড রুস্কা। বুঝেছে, তখন ইলেকট্রন মাইক্রোস্কোপ মার্কেটে ছিল না, কিন্তু মাইক্রোস্কোপিকের যে লেভেল সেটা ধীরে ধীরে বাড়তে শুরু করেছিল।
তাহলে মাইক্রোস্কোপি, এই যে মাইক্রোস্কোপি এটা ধীরে ধীরে ডেভেলপড করলো, ডেভেলপড মাইক্রোস্কোপি ডেভেলপমেন্ট হলো। এর ফলে কি রেজাল্ট হলো বলো তো? অ্যাজ এ রেজাল্ট সেল ডিভিশন, বেসিক্যালি সেল ডিভিশন, গ্যামেট ফর্মেশনের জন্য সেল ডিভিশন দরকার আমাদের, মিওসিস। সেই সেল ডিভিশনের যে স্টাডি, সেলটা কেমন করে ডিভাইড হচ্ছে, কি ডিভাইড হচ্ছে, কীভাবে হচ্ছে, এই জিনিসটা আমাদেরকে স্টাডি করার কিন্তু খুব দরকার আছে। তাহলে বেসিক্যালি সেল ডিভিশন এটা মানুষ ভালো করে, মানে মানুষ মিন সায়েন্টিস্টরা, যে কোনো কমন মানুষ নয়, সেল ডিভিশন ভালো করে স্টাডি করতে শিখলো মানুষজন। মাইক্রোস্কোপি ডেভেলপমেন্ট হলো, সেল ডিভিশন স্টাডি করতে শিখলো, এবং ধীরে ধীরে কি হলো বলো তো, যে 1882 মানে কতদিন পর, প্রায় 17 বছর পর, 17 বছর পরে সায়েন্টিস্ট ওয়াল্টার ফ্লেমিং, একটা সায়েন্টিস্টের নাম বললাম আমরা, এটা এনসিটিতে আছে মনে রাখবে, ওয়াল্টার ফ্লেমিং। ওয়াল্টার ফ্লেমিং কি দেখলো বলো তো? ওয়াল্টার ফ্লেমিং দেখলো যে সেল ডিভিশনের সময় এই যে সেল আছে, সেলের মধ্যে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে না কেউ একজন কি হচ্ছে না, কেউ একজন ছিল, ধরো ফার্স্ট অফ অল কেউ ছিল না, সেল ডিভিশনের আগে সে ডাবল হয়ে গেল, আবার সেল ডিভিশন হওয়ার সময় সে ডিভাইড হয়ে গেল নিউক্লিয়াসের মধ্যে। তাহলে এক নম্বর ক্যারেক্টার কি দেখলো না, এই যে নিউক্লিয়াস, উইদিন নিউক্লিয়াস, উইদিন নিউক্লিয়াস একটা সাবস্টেন্স পেল ও কে না, ওয়াল্টার ফ্লেমিং। এই সাবস্টেন্সটা ডাবলিং অ্যান্ড ডিভাইড হচ্ছে জাস্ট বিফোর এভরি সেল ডিভিশন। এভরি সেল ডিভিশনের আগে এটা ডাবল হচ্ছে, আবার ডিভাইড হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, ও এমন একটা সাবস্টেন্স পেল। এবং তোমরা নিশ্চয়ই জানো সবাই যে মাইক্রোস্কোপের নিচে কোনো কিছুকে স্টাডি করতে গেলে এমনি স্টাডি করা যায় না, ওদের স্টেন দিতে হয়। এই পার্টটা স্টেনিংও নিচ্ছিল, মানে এটা স্টেন্ড হতো, হয়ে কালার্ড হতো, বুঝেছো? বেসিক 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 স্টেন নেয় সবসময়, তাহলে বেসিক স্টেন দিয়ে এটা কালারও হয়েছিল। ধরো কিছু একটা কালার আমরা করে দিলাম, ফর এক্সাম্পল রেড করলাম, এই যে এটা ক্রোমোজোমটা, এই সাবস্টেন্সটা, তাহলে এটা বেসিক ডায়াস দিয়ে, বেসিক ডায়াস ডাই দিতে হয় সবসময়, হ্যাঁ, বেসিক ডাই, বেসিক ডাই নেয় ক্রোমোজোম। এটা কালার্ড হয়েছিল, এটা একটা কালার্ড বডি ছিল। এই যে কালার্ড বডি কোথায়, উইদিন নিউক্লিয়াস। কি তার প্রপার্টি দেখলো, ডাবলিং অ্যান্ড ডিভাইড, কখন, জাস্ট বিফোর এভরি সেল ডিভিশন। এই ওয়াল্টার ফ্লেমিং এটার নাম দিয়েছিল ক্রোমাটিন, এটার নাম দিল ক্রোমাটিন, বুঝেছো? পরবর্তীকালে এই জিনিসটাকেই 1888-এ সায়েন্টিস্ট ওয়ালথার ওয়ালডেয়ার এটার নাম দিয়েছিল ক্রোমোজোম। মানে বুঝতেই পারছো যে ক্রোমোজোম আবিষ্কার হলো। ক্রোমোজোমের ক্রোমো মিন্স কালার, জোম মানে বডি, মানে কালার্ড বডি। ক্রোমোজোম কথাটার অর্থ হলো এটা, কালার্ড বডি। যেহেতু এটা স্টেনিং নিচ্ছিল না, ওই জন্য ক্রোমোজোম কথাটা ইউজ করা হলো, এবং এই কথাটা মার্কেটে খুব ফেমাস হয়ে গেছিলো, বুঝলে? এবং এই কথাটা মার্কেটে খুব ফেমাস হয়ে গেছিলো। তাহলে ওয়ালডেয়ার মানে ক্রোমোজোম অলরেডি আমাদের আবিষ্কার হয়ে গেল। আমরা পুরো সেল ডিভিশন যেটা আছে, সেল ডিভিশনটাকে দেখতে পেলাম যে সেল ডিভিশন কী করে হচ্ছে। এবং এর কিছুকাল পরে ক্রোমোজোমাল মুভমেন্ট ইন মিওসিস, এটাও মানুষ দেখতে পেল। কি দেখতে পেল না, ক্রোমোজোমাল মুভমেন্ট ইন মিওসিস, এগুলো নিশ্চয়ই লেখা হয়ে গেছে তোমাদের। এরপরে মানুষ ক্রোমোজোমাল মুভমেন্ট ইন মিওসিস এটাও দেখতে পেল। ক্রোমোজোমাল মুভমেন্ট, ক্রোমোজোম কেমন করে মুভমেন্ট করে ইন মিওসিস, মিওসিস এটাও স্টাডি করলো মানুষ। ক্রোমোজোমাল মুভমেন্ট অফ মিওসিস কেমন করে হয়, এটা আমরা আগে চ্যাপ্টারে পড়েছি, সেল ডিভিশন চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে আমাদেরকে একটু হালকা করে মনে করতে হবে যে ক্রোমোজোমাল মুভমেন্টটা কেমন ছিল মিওসিস আর মাইটোসিস দুটাতে। বেসিক্যালি মিওসিস আমাদের লাগবে, কারণ গ্যামেট ফর্মেশনের জন্য মিওসিস হবে, বুঝেছো? আর জিনের যে ল অফ সেগ্রিগেশন, ওটা গ্যামেট ফর্মেশনের সময় হয়। সোম্যাটিক সেল নিয়ে আমাদের কথা নেই, তাহলে এটা আমাদেরকে একটু রিকল করতে হবে। ক্রোমোজোমাল মুভমেন্ট ইন মিওসিস, এটা মানুষ করলে এটা আমরা রিকল করছি।
করার পরে এই সাটন অ্যান্ড থিওডর বোভেরি কি দেখলো বলো তো, যে এই যে ক্রোমোজোমের বিহেভিয়ার, কি বিহেভিয়ার এটা আমরা বলবো। বিহেভিয়ার দেখার পরে ওরা যেটা কনক্লুশনে এলো যে দেখো বিহেভিয়ার অফ জিন অ্যান্ড বিহেভিয়ার, এই যে জিন, জিন মানে মেন্ডেলের জিন, আর এখন যে আবিষ্কার হয়েছে যেটা ক্রোমোজোম, এই মেন্ডেল যে জায়গায় জিন বলেছিল আর এখন যেটা ক্রোমোজোম আবিষ্কার হয়েছে, দুটোর বিহেভিয়ার এক। বিহেভিয়ার অফ জিন অ্যান্ড বিহেভিয়ার অফ ক্রোমোজোম ইজ প্যারালাল, এরা পরস্পরের প্যারালাল, একই টাইপের, এটা ওরা দেখতে পেল। এবং মেন্ডেলের যে লগুলো না, ওই লগুলোকে ওরা ক্রোমোজোমাল মুভমেন্ট দিয়ে এক্সপ্লেন করেছিল, বুঝেছো? এটাই হবে ক্রোমোজোমাল থিওরি। আমরা দেখব ফার্স্ট আমরা ক্রোমোজোমাল মুভমেন্ট ইন মিওসিস এটাকে ডিসকাস করব, দেন আমরা দেখব এদের মধ্যে কি কি সিমিলারিটিস আছে, কি কি সিমিলারিটিস জিন আর বিহেভিয়ার আর ক্রোমোজোমের মধ্যে আছে। দেখো জিন তোমরা জানো এটাও পেয়ারে থাকে, মানে অ্যালিলস, পেয়ার অফ অ্যালিলস হিসাবে থাকে। ক্রোমোজোম এটাও পেয়ারে থাকে ডিপ্লয়েড অর্গানিজমে অ্যাজ হোমোলোগাস ক্রোমোজোম। এরকম দুজনেই সিগ্রিগেট হয় গ্যামেট ফর্মেশনের সময়, হোমোলোগাস ক্রোমোজোমও সিগ্রিগেট হয়ে যায়, এরকম সিমিলারিটিস আমরা দেখতে পাবো। চলো ফার্স্ট এটা মনে করি ক্রোমোজোমাল মুভমেন্ট ইন মিওসিস। চলো এবার আমরা ক্রোমোজোমাল মুভমেন্ট ডিউরিং সেল डिवीजन এটাকে আমরা একটু রিকল করবো। দেখো এটা আমরা ऑलरेडी सेल डिवीजन चैप्टर वी हैव द नॉलेज, हम लोग को ये नॉलेज है ऑलरेडी, इसको हम थोड़ा सा रिवाइज करेंगे और उसको मिलाएंगे ये जिन के साथ, जिन का जैसे बिहेवियर उस बिहेवियर के साथ हम मिलाने का कोशिश करेंगे, राइट? चलो लेट्स डू इट। तो আমরা কি করতে যাচ্ছি অ্যাকচুয়ালি ক্রোমোজোমাল মুভমেন্ট, এটা আমরা অ্যাকচুয়ালি পড়তে চাইছি, রাইট? আমরা জানি সেল ডিভিশন দুটো আছে, একটা হচ্ছে মাইটোসিস, একটা মিওসিস। সেল ডিভিশন ডিউরিং সেল ডিভিশন এটা আমরা পড়তে যাচ্ছি, ডিউরিং সেল ডিভিশন। সেল ডিভিশন দুটো আছে আমরা জানি, একটা মাইটোসিস একটা মিওসিস। তো যদি আমরা জিনের সঙ্গে মেলাই, ল অফ সিগ্রিগেশন ওর সঙ্গে যদি মেলাতে যাই, সিগ্রিগেট করবে দুটো পেয়ার অফ অ্যালিল, কখন? ডিউরিং গ্যামেট ফর্মেশন। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট কখন? ডিউরিং গ্যামেট ফর্মেশন। তো গ্যামেট ফর্মেশন কোথায় হয়? মিওসিসে, রাইট? তো বেসিক্যালি আমাদেরকে এখানে মিওসিসটাকে দেখতে হবে। ওকে, আমরা মাইটোসিসটাও একটু রিভাইজ করে নিতে পারি, নো ইস্যুস, কিন্তু মাইটোসিসটা আমরা পরে করবো। ওকে, মিওসিসটাই আমরা দেখি যে মিওসিসে কী হয়। এমনি নর্মালি মাইটোসিস যদি দেখি তো কী হয়, একটা ধরো সেল ছিল, সাপোজ দ্যাট ইজ এ সেল, হ্যাঁ, এই সেলটা ধরো ডিপ্লয়েড ছিল। জেনারেলি ম্যাক্সিমাম সেল ডিপ্লয়েড হয়, আমাদের হিউম্যান সেলসও ডিপ্লয়েড। এই যে ডিপ্লয়েড, 2n ইকুয়ালস টু ডিপ্লয়েড। এই ডিপ্লয়েড মানেটা কি বলো তো? এই ডিপ্লয়েড মানে কি? 2n ইকুয়ালস টু হিউম্যানের হয় 46, 2n ইকুয়ালস টু 46 হয় হিউম্যানের। এটা ডিপ্লয়েড। এটা ডিপ্লয়েড কথাটার মানে হলো এটাই যে দেখো এই যে ক্রোমোজোম আছে না সেলের ভিতরে, এটা ধরো নিউক্লিয়াস, এটা সেল, এর ভিতরে যে ক্রোমোজোম আছে, ডিপ্লয়েড মানে ক্রোমোজোম আছে দুটো সেটে, 2 সেটস অফ ক্রোমোজোম আছে। ধরো এটা একটা সেট, এটা একটা সেট, এটা একটা সেট। দেখো 2n ইকুয়ালস টু 46, হিউম্যান বডিতে 46 ক্রোমোজোম আছে, 46টা ক্রোমোজোম আছে। তোমাকে আর ক্রোমোজোমকে কি করে নাম দেওয়া হয় বলো তো? নাম্বার দিয়ে। ক্রোমোজোম নাম্বার 1 2 3 4 5 এরকম করে নাম দেওয়া হয়, তোমরা সবাই জানো। তোমাকে যদি বলো ক্রোমোজোম নাম্বার 35, ক্রোমোজোম তো আছে 46, তো ক্রোমোজোম নাম্বার 35 কি মার্কেটে আছে? ক্রোমোজোম নাম্বার 26 কি মার্কেটে আছে? ক্রোমোজোম নাম্বার 40 কি আমাদের হিউম্যান বডিতে আছে? এদের আনসার হবেন না, এগুলো নেই। হাইয়েস্ট নাম্বার অফ ক্রোমোজোম ইন হিউম্যান বডি সেটা হচ্ছে 22, বুঝেছো? 22 নাম্বার ক্রোমোজোমই পাবে তুমি। 22 প্লাস ধরো এটা ফিমেল ফর এক্সাম্পল, মানে 22 প্লাস এক্স এটা একটা সেট, ফের আবার 22 প্লাস এক্স এটা আর একটা সেট। তার মানে দেখো এই 22-এর মধ্যে কি আছে? 1 থেকে 22 পর্যন্ত ক্রোমোজোম আছে। যদি এটাকে আমরা ডিটেলডে আঁকি তো 1 নম্বর ক্রোমোজোম, 2 নম্বর ক্রোমোজোম, 3 4 এরকম করে করে 22, তারপরে এক্স, ধরো এটা ফিমেল। একইভাবে আবার এখানে 1 নম্বর ক্রোমোজোম, 2 নম্বর, 3 4 ডট ডট করে 22 এক্স। মানে 1 নম্বর ক্রোমোজোম কটা আছে বলো তো আমাদের বডিতে? দুটো। 2 নম্বর ক্রোমোজোম কটা আছে বলো তো আমাদের বডিতে? দুটো। 3 নম্বর ক্রোমোজোম কটা আছে বলো তো? দুটো।
এই যে দুটো 1 নম্বর ক্রোমোজোম, এগুলোকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। কি বলে এগুলোকে না, হোমোলোগাস ক্রোমোজোম, এটা আমরা জানি, বুঝেছো? তো ডিপ্লয়েড মানে হচ্ছে 2 সেটস আছে, 2 সেটস অফ ক্রোমোজোম। 2n ইকুয়ালস টু 46, মানে উপরে হবে 23টা, নিচে হবে 23। হিউম্যানে যেহেতু একটা সেক্স ক্রোমোজোম আছে, তাই 22 প্লাস এক্স দিয়ে 23 এরকম করে হবে ডিপ্লয়েড। ওকে, আর দেখো এটা হলো নাম্বার। হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড তোমাকে নাম্বার দেবে যে ওটা কটা ক্রোমোজোম আছে। ডিপ্লয়েড হলে ওই টোটাল নাম্বারকে দুভাগে ভাগ করতে হবে, তবে ততটা করে পাওয়া যাবে। টোটাল 46 আছে, মানে একটা সেটে 46 23 আর একটা সেটে 23, মানে একটা সেট n আর একটা সেট n, দুটো মিলিয়ে হবে 2n, রাইট? এবারে দেখো এখানে যদি আমরা অ্যামাউন্ট অফ ডিএনএ বলি, যেটা মেনলি বেসিক্যালি ডাবলিং হয়, কোনোদিনই ক্রোমোজোম আমরা বলি না ক্রোমোজোম ডাবল হয় সেল ডিভিশনের সময়, কোনোদিনই 46 থেকে 92 হয়ে যায় না। অ্যামাউন্ট অফ ডিএনএ ডাবল হয়, ক্রোমোজোমের অ্যামাউন্ট ডাবল হয়। অ্যামাউন্টটাকে তোমরা সবাই জানো সি ভ্যালু দিয়ে মাপে। একটা হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম, হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম, এই হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম যেটাকে আমরা এন বলি, এখানে যতটুকু অ্যামাউন্ট অফ ডিএনএ থাকে, অ্যামাউন্ট অফ ডিএনএ থাকে হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোমে, সেটাকে আমরা বলি সি, 1C, 1C। তাহলে দেখো এন ইকুয়ালস টু সি, তাহলে 2n এ কতটা, নর্মালি 2n এ কতটা অ্যামাউন্ট অফ ডিএনএ থাকবে, সেটা হবে 2C, 2n এ 2C অ্যামাউন্ট অফ ডিএনএ থাকবে, রাইট? তাহলে এখানে দেখো একটা ডিপ্লয়েড সেল নিলাম, এই ডিপ্লয়েড সেলটা জেনারেলি 2n হয় আর 2C হয়, 2n 2C। ওকে, চলো দেখি আমরা মুছি কাপড়টা করে। এবার এটা ডিভিশন হবে, দেখো তোমরা জানো যে এই যে ক্রোমোজোম বা ডিএনএ এটা ডাবল হয় ইন্টারফেজে, ডাবল হয় ইন্টারফেজ। ইন্টারফেজের মধ্যে G1 আছে, S আছে, G2 আছে, G1 S G2, ওর মধ্যে কোনটাতে ডিএনএ ডুপ্লিকেশন হয়, এটাতে S ফেজে। তাহলে আফটার G2, S ফেজের পরে G2 আসবে, আফটার G2-র পরে তুমি কি পাবে বলো তো? ধরো আচ্ছা এখানে দেখো 46 ক্রোমোজোম আমরা নিয়ে ফেললাম, তো 46 অনেক কমপ্লেক্স হবে। ধরো এমন একটা অর্গানিজম আছে যেখানে 2n ইকুয়ালস টু 4, তাহলে আমাদের এটা আঁকতে সুবিধা হবে, বুঝেছো? 2n ইকুয়ালস টু 4, আর টোটাল সেলটা আমরা না এঁকে সিম্পল ক্রোমোজোমটা আঁকি। তাহলে এখানে 4টে ক্রোমোজোম ছিল, ধরো 1টা 2টো 3টে 4টে ক্রোমোজোম ছিল। ওকে, এখানে ছিল 2n ইকুয়ালস টু 4 আর 2C, এর অ্যামাউন্ট হবে 2n 2C। এবারে আফটার G1 S G2, এটা বোথ ইন মাইটোসিস এন্ড মিওসিস, সেম কেস। প্রত্যেকটা ক্ষেত্রে কি হবে বলো তো? এই যে ডিএনএ এর অ্যামাউন্টটা ডাবল করবে। ওকে, ধরো সাপোজ এটা ছিল, এটা আগে থেকেই ছিল 2n ছিল, বুঝেছো? তাহলে 2n থাকলে মানে 2n সমান যদি 4 লিখি আমরা, তো এইভাবে যদি স্ট্রেট অ্যালাইন করি হবে, হবে না, কারণ 2n আমরা লিখেছি মানে জোড়ায় লিখতে হবে। ওকে, তাহলে এই আঁকাটা আমাদের ভুল ছিল, আমরা ঠিকটা আঁকি, A1 এরকম করেছিল এটা অ্যাকচুয়ালি, বুঝেছো? তো এখানেও আমরা লিখি, কারণ এটা একটা আর এটা একটা, 2n মানে দুটো সেটে থাকবে, এই এক সেট এই এক সেট। ওকে, এবারে দেখো এইটা প্রথমে ছিল আমাদের, এখন এসে কি হয়েছে, ডাবল হবে ডিএনএ। ধরো ডাবল হবে মানে এই 4টা থেকে 8টা হয়ে যাবে না, ডাবল হবে মানে এইখানে সেন্ট্রিওল আছে তোমরা জানো, ডাবল হবে মানে এ সিনথেসিস করবে, ডাবল হবে মানে হচ্ছে ডিএনএ সিনথেসিস হলো, দুটো করে ক্রোমাটিড তৈরি হলো, ডিএনএ সিনথেসিস হলো। তাহলে দেখো এখন নাম্বার অফ ক্রোমোজোম কটা আছে, 4টেই আছে। কটা সেটে আছে, দুটোই সেটে আছে, তাহলে এখানে 2n ইকুয়ালস টু 4ই হলো। কিন্তু দেখো অ্যামাউন্ট অফ ডিএনএ এখানে যদি 2C থাকে, এখানে দেখতেই পাচ্ছ পুরো ডাবল হয়ে গেল, অ্যামাউন্ট অফ ডিএনএ হবে 4C। ইজ ইট ক্লিয়ার? অ্যামাউন্ট অফ ডিএনএ হবে 4C। ওকে, অ্যামাউন্ট অফ ডিএনএ 4C, এটা মাইটোসিস মিওসিস সবার ক্ষেত্রেই সমান, রাইট? এটা তাহলে 2n ইকুয়ালস টু 4C হলো। হ্যাঁ, এবারে চলো আমরা মিওসিসটা মেনলি পড়বো। মিওসিস তোমরা জানো দুটো স্টেপ হয়, একটা মিওসিস 1, একটা মিওসিস 2। তাহলে এটা আমরা এখানে রাখলাম, নিচে লিখলাম 2n 4C হলো এটা।
দেখো মিওসিস এটা ইন্টারফেজের পরে হলো, এরপরে জানি আমরা মেটাফেজ হবে। ওকে মেটাফেজে কি হবে না, হোমোলোগাস ক্রোমোজোমগুলো পরস্পরের কাছে আসবে। ওকে হোমোলোগাস ক্রোমোজোমগুলো পরস্পরের কাছে আসবে। হোমোলোগাস ক্রোমোজোম পরস্পরের কাছে এলো, এটাই ধরে নাও মেটাফেজ। ফর এক্সাম্পল এটাই মেটাফেজ ধরে নাও, কারণ G2 পরে সাধারণত মেটাফেজই হবে। এবার অ্যানাফেজে কি হবে বলো তো? অ্যানাফেজে যেটা হবে যে এই যে 4টে ক্রোমোজোম, মিওসিস 1 পড়ছি আমরা অ্যাকচুয়ালি পড়তে চাইছি এখন কি না মিওসিস 1, আমরা মিওসিস 1 পড়তে চাইছি। এই মাইটোসিসটাকে মুছে দিচ্ছি। মিওসিস 1-এ কি হবে দেখো, এই যে 4টে ক্রোমোজোম আছে, এখানে ক্রোমোজোম সেন্ট্রিওলের মিডল দিয়ে ভাঙবে না, ডিরেক্টলি ক্রোমোজোম ভাগ হয়ে যাবে। দুটো সেট আছে, বুঝতে পারছো? সেট আছে মানে তো এই নয় যে দুটো ব্যারিয়ার নেই, এরকম ভেবো না, জানো দুটো সেট আছে। ওই সেটের ক্রোমোজোমগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, একজন আরেকদিকে যেতে পারে, মানে লিঙ্কড নয় ক্রোমোজোমগুলো। তো এখানে ধরো এই যে দুটো, সরি এই দুটো ধরো, এটা একটা পোল, এটা ভালো করে আঁকি আমরা, এটা একটা পোল, এটা একটা পোল, এটা একটা পোল ধরো, এটা একটা পোল। এই দুটো ক্রোমোজোম মানে হাফ ক্রোমোজোম এক পোলের দিকে যাবে, এইদিকে যাবে, এদিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে। তার মানে এখানে 2n ছিল, ধরো 2n সমান 4 লিখেছিলাম, মানে দুটো এইদিকে চলে যাবে, দুটো এইদিকে চলে যাবে। দিয়ে মিডিলে কি হবে বলো তো? মিডিলে একটা সেল মেমব্রেন তৈরি হবে যদি অ্যানিম্যাল হয়, বা সেল ওয়াল তৈরি হবে, সেল মেমব্রেনও তৈরি হবে যদি প্ল্যান্ট হয়। এইভাবে দুটো সেল ডিভাইড হয়ে যাবে, রাইট? তাহলে মিওসিস 1-এর পরে আমরা দুটো সেল পাবো, যার নিউক্লিয়াসের মধ্যে দেখো এখানে 4টে ক্রোমোজোম ছিল, ডিরেক্টলি ক্রোমোজোম কি হলো বলো তো? এখানে ক্রোমোজোম ডিভাইড হলো না, বরং ক্রোমোজোমের ডিস্ট্রিবিউশন হলো। এখানে একটা, এখানে একটা, এখানে দেখো ডাবল থাকবে না এরকম করে, ডিপ্লয়েড নেই, এটা হ্যাপ্লয়েড, কারণ ডাবল জোড়া যায়নি, একটা করে গেছে। এটাও দেখো, তাহলে এই যে সেল দেখো এটা কি ছিল? 2n4c ছিল, 2n থেকে একটা n এখানে গেছে। ওকে 2n সমান যদি 4 হয় তাহলে 1n সমান কি আছে? 2c। এই দেখো এর সাথে মেলাও, 2c, এটা কি n2c। তাহলে দেখো এখান থেকে আমরা দুটো জিনিস পাবো। এটা মিওসিস 1-এর এটা হচ্ছে অ্যানাফেজ 1। অন্য কালার ইউজ করি আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে অ্যানাফেজ 1, এটা মেটাফেজ 1, এটা হচ্ছে অ্যানাফেজ 1, এটা অ্যানাফেজ 1। তাহলে অ্যানাফেজ 1-এর পরে এটা দেখো মিওসিস 1, যেখানে আমরা একটা 2n2c থেকে দুটো আমরা সেল পেলাম, n2c, এটা মিওসিস 1। তো মিওসিস 1-এ থেমে গেলেই কিন্তু হবে না, মিওসিস 2 পর্যন্ত আমাদেরকে টেনে নিয়ে যেতে হবে, তবেই গ্যামেট আমাদের তৈরি হবে, রাইট? বুঝেছো? মিওসিস 2 পর্যন্ত টেনে নিয়ে গেলে তবেই গ্যামেট তৈরি হবে। চলো দেখি, এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়লাম ওটা মিওসিস 1 হলো, এবার এটাকে মিওসিস 2-তে টেনে নিয়ে যায়, কেমন? তাহলে এই যা পড়লাম এই টোটালটাই হচ্ছে এত দূর পর্যন্ত, এটা মিওসিস 1। এবারে চলো মিওসিস 2-তে যাই। মিওসিস 2-তে ক্রোমোজোম কেমন করে মুভ করে বলো? এটা আমরা নিচে লিখে দিই, n2c। মিওসিস 2-তে কি হয় দেখো, এবারে অ্যানাফেজ 2 যদি আমরা লিখি, এবারে অ্যানাফেজ 2 আর মেটাফেজ ফেটাফেজ বললাম না। অ্যানাফেজ 2-তে কি হবে? এই যে ক্রোমোজোমটা ছিল, এটাকে আরেকবার আঁকি আমরা। এই যে ক্রোমোজোমটা ছিল এটাকে আমরা আরেকবার আঁকি। দুটো ক্রোমাটিড ওয়াজ অ্যাটাচড টু ইচ আদার বাই দি সেন্ট্রিওল। এই যে সেন্ট্রিওল ছিল, এই সেন্ট্রিওল দিয়ে এরা পরস্পর জোড়া ছিল, বুঝেছো? সেন্ট্রিওল ছিল, সেন্ট্রিওল দিয়ে পরস্পর জোড়া ছিল, সেন্ট্রিওল ছিল, সেন্ট্রিওল দিয়ে পরস্পর জোড়া ছিল। ওকে,
সেন্ট্রিওল ছিল, সেন্ট্রিওল দিয়ে পরস্পর জোড়া ছিল, এই সেন্ট্রিওল এখান দিয়ে জোড়া ছিল। ওকে, এবারে অ্যানাফেজ 2-তে কী হবে জানো, এই সেন্ট্রিওলটা মিডিল থেকে ভেঙে যাবে, এই সেন্ট্রিওলটা ভাঙবে, এটা ভাঙবে। ওকে, অবভিয়াসলি এই সেলের ডিভিশন হবে, কিন্তু এখানে কোনো আর ডুপ্লিকেশন হবে না, একবারই ডুপ্লিকেশন হয় মিওসিসেও আর মাইটোসিসেও। আর কোনো ডিএনএ ডুপ্লিকেশনের গল্প মিওসিস 2-তে কিন্তু নেই, যা হবার মিওসিস 1-এই হয়েছে, বুঝেছো? এবার এখান থেকে দুটো সেল তৈরি হবে, এই যে দুটো সেল দেখো এখান থেকে ভাগ হয়ে এর হাফ এখানে গেল, আমরা রেড কালারটা ইউজ করি ক্রোমোজোমের জন্য, এর হাফ এখানে গেল, এর হাফ এইদিকে গেল, মানে ধরো এটা এইদিকে, এটা এদিকে একটা বলে গেছিলো, এটা এইদিকে, এটা এইদিকে, আবার এই হাফ এখানে গেল, রাইট? এটা ছিল কি ছিল বলো তো, এটা ছিল N to C। N কাকে ডিনোট করছিল? নাম্বার। কেন N বলছিলাম? কারণ দুটো ক্রোমোজোম আছে তাই। এখানে কটা ক্রোমোজোম আছে? দুটো, তাহলে এটাকেও N বলবো। অ্যামাউন্ট অফ ডিএনএ যা ছিল দেখো হাফ হয়ে গেছে, এখানে 2C ছিল মানে এখানে C হবে, এখানে 2C ছিল তার মানে এখানে C হবে, রাইট? NC একইভাবে সিমিলার ওয়েতে এইখানেও দুটো তৈরি হবে, দেখো সিমিলার ওয়েতে এইখানেও দুটো তৈরি হবে। ওকে, তাহলে এটাও NC, এটাও NC। দেখো হোয়াট ইজ দিস? দিস ইজ মুভমেন্ট অফ ক্রোমোজোম অ্যান্ড ফরমেশন অফ জার্ম সেল। এখন আমরা এই যে চারটে সেলকে পেলাম না, এই চারটে সেল কিন্তু নর্মাল সেল থাকলো না, কারণ দেখো নর্মাল মাদার সেল ছিল 2N to C, 2N ছিল, ডিপ্লয়েড ছিল, কিন্তু এগুলো হ্যাপ্লয়েড হয়ে গেল, চারটে হ্যাপ্লয়েড সেল হলো। তাহলে এই যে গল্পটা আমরা পেলাম এগুলো সব কিন্তু জার্ম সেল, দিস অল আর জার্ম সেল। দেখো এই জার্ম সেলের মধ্যে ক্রোমোজোম কেমন করে মুভমেন্ট করলো, হ্যাভ ইউ স্টাডিড দিস? দেখতে পেয়েছো? এটা বুঝতে পেরেছো যে দেখো এই যে মানে এই যে এক একটা করে এ ছিল, সেটস অফ ক্রোমোজোম ছিল, এই সেটস অফ ক্রোমোজোম ডিভাইড হয়ে গেছে, এবং এমনভাবে ডিভাইড হয়েছে যে দেখো এই যে হোমোলোগাস ক্রোমোজোম ছিল দুটো ছিল, হোমোলোগাস ক্রোমোজোমের একটাই ক্রোমোজোম এখানে এসে পৌঁছেছে, রাইট? দুটো ছিল না হোমোলোগাস ক্রোমোজোম, কিন্তু এই জার্ম সেলে অনলি ওয়ান অফ দ্যাট পেয়ার। দেখো তোমরা জানো যে জিন এটাও পেয়ারে থাকে, ক্রোমোজোম এটাও পেয়ারে থাকে, তাহলে মেন্ডেলের যে জিন বা অ্যালিল, জিন মানে পেয়ার অফ অ্যালিল মেন্ডেল বলেছিল। এ পেয়ার অফ অ্যালিল কোথায় আছে? ধরো সাপোজ এটা মেন্ডেলেরই কোনো একটা যন্ত্র, তো দুটো পেয়ার, এই যে ধরো পেয়ার, এই দুটো পেয়ার কোথায় আছে? এই দুটোই জিন, অ্যালিল মানেও জিন, তোমরা জানো নিশ্চয়ই অ্যালিল আর জিন একই, জাস্ট স্লাইটলি ডিফারেন্ট ফর্ম অফ সেম জিন। এই দুটো পেয়ার কোথায় আছে? এই দুটো পেয়ার আছে এই দুটো যে হোমোলোগাস ক্রোমোজোম, এদের যে হোমোলোগাস সাইট, ফর এক্সাম্পল ধরো এটা হোমোলোগাস সাইট, হোমোলোগাস ক্রোমোজোমের হোমোলোগাস সাইটে থাকে, এখানে আছে ধরো ক্যাপিটাল টি, ফর এক্সাম্পল এখানে যদি ক্যাপিটাল টি থাকে, এখানে যদি ক্যাপিটাল টি থাকে তো এখানে স্মল টি থাকবে। তো দেখো গ্যামেটের মধ্যে কে এসছে? যে কোনো একটা এসছে ক্যাপিটাল টি স্মল টির মধ্যে, মানে এখানে যে কোনো একটা হবে, হয় ক্যাপিটাল টি আছে নইলে স্মল টি আছে, ধরে নিলাম এটা ক্যাপিটাল টি আছে, বুঝেছো? বা এটাকে যদি আমরা মেন্ডেলের ওই ফ্যাক্টর দিয়ে ধরি YYRR, যেহেতু ডাবল করে লেখা আছে, তাহলে এখানে ক্যাপিটাল Y, এখানে স্মল y, ওকে, এখানে ক্যাপিটাল R, এখানে স্মল r, ফর এক্সাম্পল। তাহলে এখানে দেখো যে কোনো এই দুজনের মধ্যে যে কোনো একজন এসছে, ধরে নাও ক্যাপিটাল Y এসছে, এই দুজনের মধ্যে যে কোনো একটাই এসছে, ধরে নাও R এসছে। দেখতে পাচ্ছ যে মেন্ডেলের থিওরির সাথে কেমন করে মিলছে? মেন্ডেলের থিওরির সঙ্গে কিন্তু এটা মিলবে। তাহলে এটা আমরা লিখতে পারি, দেখো এটা আমরা এটা লিখে ফেলো, এই যে স্টেটমেন্টটা আমরা বলছি সেটা হচ্ছে এই যে টু alleles of a pair, two alleles of a pair, two alleles of a pair are located on the homologous sites of homologous ক্রোমোজোম। দেখো এটা ল অফ সিগ্নিফিকেশনের সঙ্গে মিলছে কি না?
মেন্ডেলের যে ল অফ সিগ্রিগেশন ছিল, যেখানে ল অফ সিগ্রিগেশন কার কথা বলেছিল মেন্ডেল? জিনের কথা। এখানেও দেখো ল অফ সিগ্রিগেশন হচ্ছে কার? ক্রোমোজোমের। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এই ক্রোমোজোম এর যে সিগ্রিগেশন, ক্রোমোজোম যদি সিগ্রিগেট করে তাহলে ক্রোমোজোমের মধ্যেই তো এই ফ্যাক্টরটা আছে, তাহলে অবভিয়াসলি এই যে ফ্যাক্টর ক্যারি করছে সেই ফ্যাক্টরটাও সিগ্রিগেট হয়ে যাবে। ক্রোমোজোম যদি সিগ্রিগেট হয়, যেহেতু দুটো ক্রোমোজোমে দুটো ফ্যাক্টর আছে, দুজন যদি আলাদা হয়ে যায় তাহলে ওই ক্রোমোজোমের মধ্যে যে ফ্যাক্টর ক্যারি হচ্ছে সেও সিগ্রিগেট হয়ে যাবে। খুব সিম্পল, কমন ব্যাপার। এটাই ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। এটা ল অফ সিগ্রিগেশনকে ব্যাখ্যা করলো। এবার ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টকে যদি আমরা এই থিওরি দিয়ে ব্যাখ্যা করি তাহলে কেমন হবে? ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, চলো দেখি আমরা আরেকবার এটাকেই পড়ি, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টকে দিয়ে, তাহলে এই কনসেপ্টটাও আমাদের ক্লিয়ার হবে। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট কিভাবে ক্রোমোজোম করে সেটাও আমরা দেখতে পারবো। এই সেম জিনিস আমরা রিপিট করছি, দেখো আমরা একদম সেম জিনিস রিপিট করবো মিওসিসের। সেম জিনিসটা আমরা একবারে রিপিট করছি, দেখো খালি ল অফ, ওটা ল অফ সিগ্রিগেশন দেখলাম। এবার ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট কি করে ক্রোমোজোম দিয়ে আমরা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট অফ মেন্ডেল ব্যাখ্যা করব। দেখো এর জন্য আমরা বিভিন্ন কালারের ক্রোমোজোম নিচ্ছি। ওকে, সেই একই জিনিস নিলাম, ধরে নাও, আচ্ছা এটাকে একটু ভালো করে লিখি। ধরে নাও এটা আছে, এখানে ধরো 4টে ক্রোমোজোম আছে। ওকে, 4টে ক্রোমোজোমে 4টে কালার নিলাম, দুটো সেটসে আছে। 4টে কালার তো আমার কাছে উপস্থিতি নেই। এই ধরে নাও একটা ক্রোমোজোম ফর এক্সাম্পল, ছাড়ো সিম্পল এমনি লাইন বলি। এই একটা ক্রোমোজোম, ধরো গ্রিন ক্রোমোজোম। এই একটা ক্রোমোজোম, ধরো রেড ক্রোমোজোম। এই দুটো ধরো গ্রিন আর রেড, এরা ধরো একটা হোমোলোগাস ক্রোমোজোম। ওকে, একটা ব্ল্যাক ক্রোমোজোম। ওকে, আর একটা কালার হলে হয় ব্লুটা লিখছে কি দেখি, ব্লুটা দিয়ে দেখিস আমি, ব্লু পেন, হ্যাঁ ধরো আর একটা ব্লু কালার। ওকে, এই ব্লুটা লিখছে না, ওই ব্লুটা দেখি, ধরো এটা, এই যে লিখছে ব্লু। ওকে, আচ্ছা রেডটাকে এদিকে দিয়ে যদি ব্লুটাকে এদিকে দিই তাহলে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, কারণ ব্লু আর কালো মিলে যাচ্ছে। ব্লু, এখানে রেড। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের কথা বলছি আমরা। দেখো এটা হলো এটা নর্মালি ছিল 2n2c, আফটার G1s G2, এই G1 এ ডাবল হবে, রাইট? G1 এ ডাবল হবে, G1 এ ডাবল হয়ে কি হবে? G1 এ ডাবল হয়ে প্রত্যেকটা নিউক্লিয়াস, প্রত্যেকটা ক্রোমোজোম নর্মালি ডাবল হয়ে যাবে। একটু এরকম করে লিখি, ডাবল হয়ে যাবে। ব্ল্যাকটাও ডাবল হলো, রেডটাও ডাবল হলো, বুঝেছো? এই ক্রস করছি মানে কি বলো তো? ক্রস করছি মানে দেখো এইখান থেকে এটা একটা, এখান থেকে এটা একটা, দিস টু আর অ্যাটাচড বাই দ্য সেন্ট্রিয়াল, বুঝেছো? ক্রস মানে এইভাবে ভেবো না যে এইখান থেকে এই দিকে আছে, এই একটা আর এই একটা, এরকম করে ডাবল হলো। হ্যাঁ, এবারে গ্রিনটাকেও ধরো করি, এই একটা, এই একটা। এবারে ব্লুটাকেও আমরা করি, এই একটা, এই একটা। ওকে, এবারে দেখো এবারে আমাদের আসবে অ্যানাফেজ 1। এটা মেটাফেজ প্লেটে, দেখো মেটাফেজ প্লেটে এইভাবে এলো, এটা মেটাফেজ প্লেট। এভাবে পরস্পর এলো। মেটাফেজ প্লেটে দেখো এইভাবেও আসতে পারে, যে এইটা একটা পোল, ধরো এটা একটা পোল, একদিকের পোলের দিকে দেখো এই গ্রিনটা আছে আর ব্ল্যাকটা আছে, তখন অবভিয়াসলি যদি আমরা অ্যানাফেজ করি, অ্যানাফেজে এই দিক যাবে,
এ এদিক যাবে, এ এদিক যাবে, এ এদিক যাবে। তার মানে আফটার অ্যানাফেজ 1, আফটার অ্যানাফেজ 1 যে দুটো সেল আমরা পাবো, দুটো সেল ধরো আমরা পেলাম, আফটার অ্যানাফেজ 1 হোয়াট উইল হ্যাপেন, সি এই সেলটাতে দেখো এখান থেকে গ্রিন এসছে, এই যে গ্রিনটা এখান থেকে এসছে, আর এই দিক থেকে ধরো ব্ল্যাক এসছে। এটা একটা সেল হলো, ওকে। এটা N2C, এটা তো আমরা আগেই পড়লাম। এটা কত? 2N4C, ওকে। আর এখানে কি আসবে? এখানে নিচে দিয়ে রেড এসছে এদিকে, আর ব্লু এসছে, রেড অ্যান্ড ব্লু, এটা এলো। এটা একটা পসিবিলিটি হলো। দেখো যদি এইটা পসিবিলিটি হয়, ইফ দিস ইজ দ্য পসিবিলিটি, তাহলে দেখো এখান থেকে যদি আমরা অ্যানাফেজ 2 করি, আফটার অ্যানাফেজ 2 এরপরে দেখো অ্যানাফেজ 2 যদি আমরা করি তাহলে আলটিমেটলি গ্যামেটটা পেয়ে যাব। এই ধরো এটা গ্যামেট, এই ধরো এটা গ্যামেট, এই ধরো এটা গ্যামেট, এই ধরো এটা গ্যামেট। এই দুটো গ্যামেট এখান থেকে আসবে, এখান থেকে আসবে, এই দুটো এখান থেকে আসবে। কেমন করে তৈরি হবে এটা? এটা আছে N2C, এই যে এখান থেকে ভেঙে যাবে, এখান থেকে ভেঙে যাবে, মানে দেখো এই গ্যামেটটাই আমাদের যে ক্রোমোজোম আসবে সেটা হলো একটা গ্রিন আর একটা ব্ল্যাক, আর একটা ব্ল্যাক, ওকে। এখানেও কি আসবে? সেম টু সেম, একটা গ্রিন আর একটা ব্ল্যাক, ওকে। এখানে দেখো একটা ব্লু, এখানেও ঠিক সেম সেম, এখান থেকে ভেঙে যাবে, এখান থেকে ভেঙে যাবে, তাহলে একটা ব্লু, দুদিকে একটা করে ব্লু আসবে, একটা রেড, একটা রেড, একটা রেড। দেখো গ্যামেটগুলোতে নিউক্লিয়াস, সরি ক্রোমোজোম কে কে এসছে। এটা একটা পসিবিলিটি, দিস ইজ ওয়ান পসিবিলিটি। তাহলে এইটা আমরা লিখতে পারি পসিবিলিটি 1, পসিবিলিটি 1। এবার ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের কথা কি বলছি দেখো, দেখো এবার পসিবিলিটি 2 করি আমরা, এদিকে যাই, এটা পসিবিলিটি 1 ছিল, এবার এদিকে চলো পসিবিলিটি 2, পসিবিলিটি 2। পসিবিলিটি 2 কি হতে পারে বলো তো? যে এই ক্রোমোজোমটা ওইদিকে গেল, এটা এইদিকে হতেই পারে, বা এটা এক্সচেঞ্জ করতে পারো যে কোনো একটা। পসিবিলিটি 2 যদি আমরা লিখি, পসিবিলিটি 2 কি হতে পারে বলো তো? কারণ একে যে এই পোলেই থাকতে হবে এরকম কোনো মানে নেই, এইটাকে যে ওই পোলেই যেতে হবে এরকম কোনো মানে নেই, যে কোনো যে 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 যেদিকে ইচ্ছা যেতে পারে। পসিবিলিটি 2 কি হতে পারে দেখো, পসিবিলিটি 2 হতে পারে যে এইটাকে ফিক্স রেখে দিলাম, গ্রিন, ওকে, এখানে ব্লু, এখান থেকে নিচ্ছি ডিরেক্ট, হ্যাঁ, গ্রিন ব্লু, এখানে রেডটা উপরের দিকে এলো, রেডটা উপরের দিকে এলো, ব্ল্যাকটা নিচের দিকে এলো, ব্ল্যাকটা নিচের দিকে এলো, বুঝেছো? এটা পসিবিলিটি 2 লিখছি আমরা। এবারে চলো দেখি আমাদের অ্যানাফেজ 1, অ্যানাফেজ 1, অ্যানাফেজ 1 এর পরে আমরা দুটো সেল পাবো অবভিয়াসলি। এই দুটো সেলে দেখো একটা এ এদিক যাবে, এ এদিক যাবে, মানে এখানে কে কে আসবে বলো তো? এখানে রেড আসবে আর গ্রিন আসবে, রেড আর গ্রিন। আর এইদিকে কে আসবে? এদিকে আসবে ব্লু আর ব্ল্যাক, এইদিকে এইদিকে, এদিকে ব্লু আর ব্ল্যাক। আমরা কালার দিয়ে বোঝার চেষ্টা করছি, বুঝেছো? তোমরা নাম্বার দিয়েও বুঝতে পারো। ব্লু আর ব্ল্যাক, এটা অ্যানাফেজ 1। এরপরে যদি আমরা অ্যানাফেজ 2 করি, অ্যানাফেজ 2 এটা হবে, এটা 2N4C ছিল, এটা N2C, এটা N2C। যদি অ্যানাফেজ 2 করি তাহলে আমরা ডিরেক্ট গ্যামেট পেয়ে যাব। যদি ডিরেক্ট গ্যামেটগুলো আমরা চাই তো ডিরেক্ট গ্যামেটে কি থাকবে দেখো, এখান থেকে দুটো গ্যামেট হবে, এখান থেকে দুটো গ্যামেট হবে, এখান থেকে দুটো গ্যামেট হবে, এখান থেকেও দুটো গ্যামেট হবে,
রাইট? তো সিম্পলি এরা ভেঙে যাবে মিডিল থেকে, তার মানে এখানে যে ক্রোমোজোম এলো একটা গ্রিন, এখানেও আসবে গ্রিন, রেড, 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 এটা একটা, এখানে আসবে ব্লু, দুটোতে ব্লু আঁকলাম, আর ব্ল্যাক। দেখো দুটো পসিবিলিটিসই আছে, চারটে গ্যামেট এরকম হতে পারে। দেখো একটা গ্যামেটে গ্রিন ব্লু, সরি গ্রিন, গ্রিন ব্ল্যাক, আর যেহেতু দুটো ভাগ হবে না, তো একটা গ্রিন ব্ল্যাক গ্যামেট হতে পারে, আর ব্লু রেড গ্যামেট হতে পারে। আবার ঠিক উল্টোটা হতে পারে, গ্রিন রেড, ব্লু ব্ল্যাক হতে পারে। দুটো পসিবিলিটিস আছে, দেখো মানে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এই যে হোমোলোগাস ক্রোমোজোম পেয়ারটা, এই হোমোলোগাস ক্রোমোজোম পেয়ারের উপরে ডিপেন্ডেন্ট নয়, এদের অ্যাসর্টমেন্ট ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছে। ঠিক যেমনি আমরা বলেছিলাম যে ওয়াই ওয়াই আর আর, সরি ওয়াই ওয়াই আর আর, এই দেখো পেয়ার অফ অ্যালিল, এই দেখো পেয়ার অফ অ্যালিল ক্রস যদি আমরা ওয়াই ওয়াই আর আর, এই যে পেয়ার অফ অ্যালিল ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্ট হচ্ছিল, ঠিক তেমনি ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট এখানেও কিন্তু হবে। বুঝেছো কেসটা? তার মানে দেখো আমরা জানি এই পেয়ার অফ অ্যালিল কোথায় আছে, পেয়ার অফ অ্যালিল এখানেই আছে। ধরে নাও এটা ওয়াই, এটা ওয়াই, ক্যাপিটাল ওয়াই, বা ভালো বোঝার সুবিধার জন্য আমরা যদি চারটে চার রকম লিখি আরও ভালো হয়। চারটে চার রকম লিখলাম, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, আর ওয়াই। ধরো এখানে এটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই, এটা স্মল ওয়াই, এটা ধরো ক্যাপিটাল আর, এটা ধরো স্মল আর। বুঝেছো? তাহলে গ্যামেটস কি হতে পারে তোমরা জানো, এখানে 4 টাইপের গ্যামেটস হতে পারে, 4 টাইপস অফ গ্যামেটস হতে পারে। দেখো তাহলে গ্রিনকে আমরা ওয়াই লিখলাম, গ্রিনকে আমরা ওয়াই লিখলাম, এটা ওয়াই, ওকে, এটা ওয়াই, এটা ওয়াই, ক্যাপিটাল ওয়াই। এখানে কি আছে ব্ল্যাক, ব্ল্যাককে আমরা আর লিখেছি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ওকে। এটা ব্লুকে আমরা স্মল ওয়াই লিখেছি, ব্লুকে আমরা স্মল ওয়াই লিখেছি, স্মল ওয়াই লিখেছি। রেডকে আমরা স্মল আর লিখেছি, স্মল আর লিখেছি। দেখো, হ্যাভ ইউ গট দ্য গ্যামেটস? ইউ হ্যাভ দ্য গ্যামেটস। বুঝেছো? তার মানে আমরা কি এ লিখতে পারি বলো তো? আমরা যেটা লিখতে পারি, তাহলে দেখো এর উপর ভিত্তি করে সার্টেন আর বোভেরি কি বলেছিল, নর্মালি যেটা আমরা দেখতে পেলাম ওরাও ওটা দেখেছিল, তো ওটাই বলেছিল। ওরা কি বলেছিল দেখো, এটা লেখো, সার্টেন অ্যান্ড বোভেরি আরগুড, মানে দুজনেই রাজি হয়েছিল, বলেছিল আরগুড দ্যাট, এই দেখো এখানে পেয়ারিং হচ্ছে অফ ক্রোমোজোম, এখানে সেপারেশন অফ ক্রোমোজোম, রাইট? আরগুড দ্যাট, এটা হচ্ছে মেন স্টেটমেন্ট। কি স্টেটমেন্ট না, পেয়ারিং অ্যান্ড সেপারেশন অফ ক্রোমোজোমস, ক্রোমোজোম পেয়ার হচ্ছে, ক্রোমোজোম সেপারেট হচ্ছে। ক্রোমোজোম যদি সেপারেট করে তাহলে ওখানে ওর মধ্যে যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলো কি হবে, সেগ্রিগেট করে যাবে। এটাই সিম্পল। পেয়ারিং এন্ড সেপারেশন অফ ক্রোমোজোম উড লিড টু দ্য সিগ্রিগেশন, মানে আলাদা হয়ে যাওয়া, সিগ্রিগেশন অফ পেয়ার অফ ফ্যাক্টরস, আমরা ফ্যাক্টরস কথাটা ইউজ করছি, বা জিন, পেয়ার অফ ফ্যাক্টরস বা অ্যালিল, পেয়ার অফ ফ্যাক্টরস দে ক্যারিড। এটাই হচ্ছে, এটাকেই তাহলে দেখো এটা হচ্ছে নলেজ। মানে অ্যাকচুয়ালি তারা কি করেছিল বলো তো, সার্টেন অ্যান্ড বোভেরি এই দুজন অ্যাকচুয়ালি কি করেছিল, দ্য ইউনাইটেড, কি করেছিল না, দুজনে একসাথে করেছিল, ইউনাইটেড দ্য নলেজ। কোন নলেজ? এই দুটো নলেজ। কোন নলেজ? এই দুটো নলেজ, এই দুটো নলেজকেও একসাথে করেছিল। কোন নলেজ? এই যে ক্রোমোজোমাল মুভমেন্টের যে নলেজ, ক্রোমোজোমাল সিগ্রিগেশনের যে নলেজ, আর মেন্ডেলের যে ইনহেরিটেন্স, এই দুটো নলেজকে একসাথে করেছিল। ওকে, এই দুটো নলেজকে একসাথে করে ওরা নাম দিয়েছিল ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। ইজ ইট ক্লিয়ার? এবারে দেখো আমরা এরপরে আমরা দেখব যে এই জিন আর ক্রোমোজোম আর জিন
মানে মেন্ডেলের ফ্যাক্টর, এদের দুজনের মধ্যে কি কি সিমিলারিটিস তাহলে আমরা পেলাম। এবারে দেখো এটা এনসিইআরটির একটা কলাম, এনসিইআরটিতে দেওয়া আছে। এই কলামে জিন আর ক্রোমোজোম, এই যে এতক্ষণ ধরে আমরা যা পড়লাম, ওই দুজনের সিমিলার বিহেভিয়ার কি কি আছে, ওই দুজনের কম্পারিশন কি আছে। হ্যাঁ, কম্পারিশন, এটা আমরা করবো, কম্পারিশন বিটুইন বিহেভিয়ার অফ ক্রোমোজোম অ্যান্ড জিনস। দেখো দুটো পেয়ার, দুটো কলাম দেওয়া আছে। এটা এ কলাম, দেখো এ কলাম যদি পড়ো, অকার্স ইন পেয়ার্স, নাম্বার 1 সিগ্রিগেট এট দ্য টাইম অফ গ্যামেট ফরমেশন, গ্যামেট ফরমেশনের সময় সিগ্রিগেট হয়ে যায়, আলাদা হয়ে যায়। হ্যাঁ, অকার্স ইন পেয়ার্স, কে কে অকার্স ইন পেয়ার্স, কে ক্রোমোজোম পেয়ারে থাকে নাকি জিনস মানে অ্যালিলস পেয়ারে থাকে? দুজনেই পেয়ারে থাকে। তাহলে দেখো এই বি তেও দেখো অকার্স ইন পেয়ার্স, এটা অকার্স ইন পেয়ার্স। তাহলে এই অকার্স ইন পেয়ার্স এটা দুজনের বোথ ক্যারেক্টার, বোথ ফর জিন অ্যান্ড ক্রোমোজোম। নেক্সট দেখো সিগ্রিগেট এট দ্য টাইম অফ গ্যামেট ফরমেশন, গ্যামেট ফরমেশনের সময় আলাদা হয়ে যাবে, গ্যামেট ফরমেশনের সময় আলাদা হয়ে যাবে। কে গ্যামেট ফরমেশনের সময় আলাদা হয়? দুজনেই, ক্রোমোজোমও আলাদা হয়। ওকে, দুটো সেটের ক্রোমোজোম ভাগ হয়ে যায়, হোমোলোগাস ক্রোমোজোম গুলো ভাগ হয়ে যায়। একইভাবে পেয়ার অফ অ্যালিলস, ওরাও কিন্তু ভাগ হয়ে যায়, মানে জিনসও ভাগ হয়ে যায় at the time of gamete formation। কেমন করে ভাগ হয়? such that only one of each pair is transmitted to a gamete। একটাই পেয়ার আছে, এটা কার? একইভাবে 2n যদি ক্রোমোজোম হয়, 2n যদি হয় ক্রোমোজোম, তো 2n এর সরি 2n যদি আমাদের ক্রোমোজোম হয়, যদি 2n ধরো ক্রোমোজোম হলো, 2n হলো ক্রোমোজোম, এই 2n এর গ্যামেটে কত আছে বলো তো? গ্যামেটে আছে সেটা কিন্তু nই আছে, গ্যামেটে হাফই আছে n। একইভাবে যদি অ্যালিল দেখি, দুটো যদি অ্যালিল থাকে, ওকে, তো গ্যামেটে কে আছে না? গ্যামেটে একটাই অ্যালিল আছে, হয় ক্যাপিটাল টি আসবে, হয় ক্যাপিটাল টি আসবে, 1 সেকেন্ড বাবু, আর নইলে স্মল টি আসবে, রাইট? হয় ক্যাপিটাল টি আসবে, নইলে স্মল টি আসবে, দুজনের একজনই আছে, বুঝেছো? তাহলে এই পয়েন্টটাও দেখো একই, সিগ্রিগেট এট গ্যামেট ফরমেশন and only one of each pair is transmitted to a gamete। তাহলে এই দুটো হচ্ছে সিমিলারিটিস, সেম পয়েন্ট ফর বোথ ক্রোমোজোম অ্যান্ড জিনস। তাহলে এই দুটো পয়েন্ট থেকে আমরা বুঝতে পারবো না যে কলাম এ ক্রোমোজোমের জন্য না কলাম বি ক্রোমোজোমের জন্য, নাকি কোনটা জিনের জন্য কোনটা ক্রোমোজোমের জন্য। কারণ এই কলামটা দিয়ে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন কি করা হয়েছে বলতো, হুইচ এ অর বি রিপ্রেজেন্ট ক্রোমোজোম, আর কোনটা জিন, মানে এ কলামের মধ্যে কোনটা ক্রোমোজোম, সরি এ আর বি এর মধ্যে কোন কলামটা ক্রোমোজোমকে রিপ্রেজেন্ট করে আর কোন কলামটা জিনকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই দুটো পেয়ার দেখে আমরা বুঝতে পারলাম। থার্ড পেয়ারের উপর আমাদেরকে ডিপেন্ডেন্ট করতে হবে। দেখো থার্ড পেয়ারটা খুব মন দিয়ে পড়তে হবে। 1 নম্বর হচ্ছে এখানে কি বলেছে, ইন্ডিপেন্ডেন্ট পেয়ার্স সিগ্রিগেট ইন্ডিপেন্ডেন্টলি অফ ইচ আদার। এটা এতে লেখা আছে, এর মানে তো আমরা বুঝলামই যে ইন্ডিপেন্ডেন্ট পেয়ার থাকবে, পেয়ার গুলো ডিপেন্ডেন্ট নয়, ইন্ডিপেন্ডেন্ট পেয়ার। এখানে লেখা আছে ওয়ান পেয়ার সিগ্রিগেটস ইন্ডিপেন্ডেন্টলি অফ অ্যানাদার পেয়ার। তার মানে দেখো দুটোতেই পেয়ার কথাটা লেখা আছে, দুটো জায়গাতেই কি আছে বলতো, এই কথাটা লেখা আছে, পেয়ার ওয়ার্ড ইজ কমন ইন বোথ কেসেস। পেয়ার ওয়ার্ডটা কি বলতো, বোথ কেসেই কমন আছে। পেনটা একটু প্রবলেম করছে। এই পেয়ার ওয়ার্ডটা দেখো বোথ কেসেই কমন আছে, ওকে, পেয়ার ওয়ার্ডটা। কিন্তু এই এতে লেখা আছে ইন্ডিপেন্ডেন্ট পেয়ার, এখানে লেখা আছে ওয়ান পেয়ার, তার মানে ডিপেন্ডেন্টও হতে পারে ইন্ডিপেন্ডেন্টও হতে পারে, রাইট? বাট এখানে একদম এক্স্যাক্টলি দেওয়াই আছে যে ইন্ডিপেন্ডেন্ট পেয়ার। এটা কার ক্ষেত্রে হবে বলতো? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্রোমোজোম, এই এটা রিপ্রেজেন্ট করবে ক্রোমোজোমকে, এই এটাই ক্রোমোজোম, বুঝেছো? আর বিটা হবে জিন। কেন? কারণ দেখো ক্রোমোজোমের যে দুটো পেয়ার, এটা সবসময় ইন্ডিপেন্ডেন্ট, অল টাইম ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট। কারণ ক্রোমোজোম দেখতেই পাচ্ছ, এই এক ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম, এইটা হোমোলোগাস পেয়ার, আর একটা হোমোলোগাস পেয়ার, এদের মধ্যে যোগসূত্র থাকে না, এরা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। বাট জিনের কথা চিন্তা করো, এরা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। কেন ডিপেন্ডেন্ট হতে পারে? কখন? যখন লিঙ্কেজ থাকবে। ধরো এই ক্রোমোজোমের মধ্যে, এটা ধরো একটা ক্রোমোজোম, এদের মধ্যে এই একটা জিন আছে, ধরো ফর এক্সাম্পল, হ্যাঁ,
এই একটা জিন আছে, আবার এই একটা জিন আছে। এই দুটো জিনের মধ্যে কি কি থাকতে পারে বলতো? লিঙ্কেজ থাকতে পারে। যদি লিঙ্কেজ থাকে তাহলে তারা ইন্ডিপেন্ডেন্ট না, বুঝেছো? আর যদি লিঙ্কেজ না থাকে, নন লিঙ্কড জিনস হয়, তাহলে তারা ইন্ডিপেন্ডেন্ট। তার মানে দেখো এখানে ওই জন্য ওয়ান পেয়ার ইউজ করা হয়েছে। তাহলে এই বি রিপ্রেজেন্টস ফর জিন, এ রিপ্রেজেন্টস ফর ক্রোমোজোম। ইজ ইট ক্লিয়ার? আমি আরেকবার বলছি, দেখো এই যে চারটা ডেনসিটিতে আছে, এখানে ক্যারেক্টার্স দেওয়া হয়েছে, দেখো কলাম এ তে, ক্যারেক্টার্স দেওয়া হয়েছে কলাম বি তে। এখানে এই দুটো ক্যারেক্টার একদম সিমিলার দুদিকেই। জিনো পেয়ারে থাকে, ক্রোমোজোমও পেয়ারে থাকে। জিনো সিগ্রিগেট করে গ্যামেট ফর্মেশনের সময়, ক্রোমোজোমও সিগ্রিগেট করে গ্যামেট ফর্মেশনের সময়। কেমন করে সিগ্রিগেট করে? না এমন ভাবে সিগ্রিগেট করে যাতে একটা করে ওয়ান অফ দ্য ইচ পেয়ার ট্রান্সমিটেড টু এ গ্যামেট, একটা গ্যামেটে একটা করেই আছে। এটা বোথ জিন, জিন মিনস এখানে অ্যালিলস এর কথা বলা হচ্ছে, জিনস আর ক্রোমোজোম দুটোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। বাট এখানে দেখো পেয়ার সিগ্রিগেট ইন্ডিপেন্ডেন্টলি অফ ইচ আদার, এটা ইন্ডিপেন্ডেন্ট পেয়ারস। ইন্ডিপেন্ডেন্ট পেয়ার আছে কিনা? ইন্ডিপেন্ডেন্ট পেয়ার অলওয়েজ সত্য কার ক্ষেত্রে? ক্রোমোজোমের ক্ষেত্রে। বাট অ্যালিলস এর ক্ষেত্রে তারা ডিপেন্ডেন্ট হতে পারে যদি তাদের মধ্যে লিঙ্কেজ থাকে। যদি লিঙ্কেজ না থাকে তাহলে তারা ইন্ডিপেন্ডেন্ট হবে। তো লিঙ্কেজ কি জিনিস ওটা আমরা নেক্সট ভিডিওতে পড়বো। ওকে, লিঙ্কেজ কি জিনিস? হ্যাঁ, তাহলে এই হলো আমাদের ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। ওকে, আরেকটা জিনিস যেটা তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো, দেখো যে এই যে ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স, এটা দিয়েছিল স্যাটার্ন এন্ড বোবেরি। এটা এত ফেমাস কেন মার্কেট? কারণ মেন্ডেল যে থিওরি দিয়েছিল না, তোর কোনো ফিজিক্যাল প্রুফ দিতে পারেনি, কোনো ফিজিক্যাল এক্সপেরিমেন্টাল প্রুফ দিতে পারে। এক্সপেরিমেন্টাল প্রুফ হালকা দিয়েছিল, বাট ফিজিক্যাল প্রুফ দিতে পারে। কিন্তু এইটার, এই ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স এ বলেছিল সার্টেন এন্ড বোবেরি, বাট এর যে এক্সপেরিমেন্টাল প্রুফ সেটা দিয়েছিল থমাস হান্ট মর্গান। তোমরা জানো নিশ্চয়ই, মর্গানকে বলা হয় ফাদার অফ এক্সপেরিমেন্টাল জেনেটিক্স, রাইট? ফাদার অফ এক্সপেরিমেন্টাল জেনেটিক্স। তাহলে মর্গান এই ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্সটা যে সত্যি, এটা এক্সপেরিমেন্ট করে প্রুভ করেছিল মর্গান। এবং মর্গান কার উপর কাজ করেছিল বলতো? ফ্রুট ফ্লাই, ড্রসোফিলার উপর কাজ করেছিল। ফ্রুট ফ্লাই, নর্মাল কমল যে ফ্রুট ফ্লাই, ড্রসোফিলার উপর কাজ করেছিল মর্গান। তাহলে ওইদিকে মেন্ডেল আমাদের প্ল্যান্টের উপর কাজ করেছিল, পি প্ল্যান্টস এর উপর কাজ করেছিল। বাট মর্গান ওর যে এক্সপেরিমেন্ট এটা করেছিল ড্রসোফিলা, অ্যানিমেলে করেছিল। এবং সেই অ্যানিমেলটা কি? ড্রসোফিলা, আমাদের যে ফ্রুট ফ্লাই, নর্মাল ফ্রুট ফ্লাই। তাহলে মেন্ডেল যখন পি নিয়েছিল তার জন্য প্রচুর কজ ছিল যে কেন মেন্ডেল পি নিয়েছিল। ঠিক তেমনি ড্রসোফিলা নিল আমাদের থমাস হান্ট মর্গান। ও কেন নিল? ওরও নিশ্চয়ই প্রচুর কজ থাকবে। ওই কজগুলো আমাদের একটু জেনে নেওয়া দরকার। যে থমাস হান্ট মর্গান ড্রসোফিলা নিয়ে যে এক্সপেরিমেন্ট করেছিল, ওই এক্সপেরিমেন্টটা যত না ইম্পর্টেন্ট আমাদের এই ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্সে, ওর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লিঙ্কেজ করতে গিয়ে আমাদেরকে পড়তে হবে। ওটা বুঝেছো কেসটা বাবু? হ্যাঁ, তো আমরা দেখে নিই যে থমাস হান্ট মর্গানের ড্রসোফিলা চয়েস করার কারণটা কি, এক্সপেরিমেন্ট কি করেছিল সেটা আমরা পরে পড়বো। ড্রসোফিলা ও চয়েস কেন করেছিল, মানে নর্মাল কমন ফ্রুট ফ্লাই ও কেন চয়েস করেছিল, এটা আমরা একটু দেখে নেবো। বুঝেছো বাবু? এটা আমরা একটু দেখে নেবো। চলো এবারে দেখি যে ওই যে ড্রসোফিলা যেটা আমাদের থমাস হান্ট মর্গান নিয়েছিল, হ্যাঁ, সেই ড্রসোফিলা কেন নিয়েছিল থমাস হান্ট মর্গান? ওয়াই? দেখো এগুলো এনসিআরটি লাইন। এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন অফ ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স, এটা কে করেছিল? না থমাস হান্ট মর্গান, এবং তার কিছু সহযোগী ছিল অবশ্যই। তো তার এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন করতে গিয়ে থমাস হান্ট মর্গান আরেকটা জিনিস আবিষ্কার করেছিল, কি বলতো? ডিসকভারিং দ্য বেসিস ফর দ্য ভ্যারিয়েশন that sexual reproduction produced. সেক্সুয়ালি যদি রিপ্রোডাকশন করি তাহলে অফস্প্রিং আর প্যারেন্ট কখনোই ক্লোন হয় না, রাইট? দুজনে একদম এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল হয় না, কিছু না কিছু ক্যারেক্টারিস্টিক ডিফারেন্স থেকেই যায় সেক্সুয়াল রিপ্রোডাকশন করার ফলে। এর কারণটা কি ওটাও কিন্তু ওরা আবিষ্কার করতে পেরেছিল। মর্গান কি নিয়ে ওয়ার্ক করেছিল? টিনি ফ্রুট ফ্লাই, যেটা হচ্ছে ড্রসোফিলা মেলানোগাস্টার। এটা আমাদেরকে মনে রাখতে হবে। ড্রসোফিলা মেলানোগাস্টার এমনি নর্মালি যেটা তোমরা দেখতে পাও, এর পিকচার একটা এনসিটিতে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। এই যে দেখো, এইটা হচ্ছে আমাদের ড্রসোফিলা মেলানোগাস্টার। ইউ ক্যান সি দিস, আই থিংক এটা হচ্ছে আমাদের ড্রসোফিলা মেলানোগাস্টার। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, দেখো তো ড্রসোফিলা মেলানোগাস্টারের মেল ফিমেল কিন্তু সুস্পষ্টভাবে বোঝা যাবে। মেলটা একটু ছোট হয়, ফিমেলটা একটু বড় হয়। এটা ফিমেল, এটা ফিমেল, ফিমেলটা একটু বড়, মেলটা একটু ছোট। ওকে, তো চলো দেখি এই ড্রসোফিলা নেওয়ার ফলে মেন্ডেলের সুবিধা কি হয়েছিল। এই সরি, মেন্ডেল বলছি, থমাস হান্ট মর্গান কেন ও ড্রসোফিলা কি চয়েস করেছিল। ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছ ড্রসোফিলা মেলানোগাস্টার যে কোনো জায়গায় গ্রো করা যায়, ওকে গ্রো করা অত কষ্টকর।
ইট কুড বি গ্রোন অন সিম্পল সিনথেটিক মিডিয়াম ইন দ্য ল্যাবরেটরি। খুব ইজিলি এটাকে পালন করা। পি প্ল্যান্টস কেন নিয়েছিল? ওর একটা কারণ ছিল, খুব ইজিলি ওটাকে মেনটেন করা যায়, রাইট? অত হেডেক নিতে হয় না। বেশি হেডেক যদি নিয়ে নেওয়া হয় যে ওর জন্য একটা আলাদা সিস্টেম তৈরি করতে হবে, তখন প্রবলেম। ইজিলি অ্যাভেলেবল যেটা সেটা অ্যাক্সেস করতে হবে। 2 নম্বর দেখো, পি প্ল্যান্টস নেওয়ার একটা কারণ এটাও ছিল যে ও তাড়াতাড়ি লাইফ সাইকেল তৈরি করে। যদি তুমি মানুষকে নিয়ে এক্সপেরিমেন্ট করো, 70 বছরে একবার লাইফ সাইকেল, ওর লাইফ সাইকেল 70 ইয়ার্স, বুঝেছো? এক্সপেরিমেন্ট কমপ্লিট হবে না। হ্যাঁ, মিনিমাম 60 ইয়ার্স তো হবেই। তো যাদের শর্ট ডিউরেশন যদি তুমি লাইফ সাইকেল মার্কার লোক নাও, তাহলে কি হবে বলতো, ওর অনেক কটা জেনারেশন তুমি খুব কম টাইমে দেখতে পাও। তাহলে যেটাকে নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করছি, ওর লাইফ সাইকেল ডিউরেশন কম হওয়া দরকার। তাহলে এদের মাত্র 2 উইকস, এই ফ্রুট ফ্লাই গুলো মাত্র 2 উইকস মাছে, বুঝেছো? তারপরেই আউট অফ সিলেবাস, মার্কেট থেকে বিদায় নিয়ে নেয়। তাহলে বুঝতেই পারছো তো, যদি আমরা 12 মাস এক্সপেরিমেন্ট করি, তো কোনো একটা ফ্রুট ফ্লাইয়ের আমরা 24টা প্রজেনি দেখতে পাবো, 24টা ওর প্রজন্ম আমরা দেখতে পাবো। তার ফলে আমরা কিভাবে ইনহেরিট হচ্ছে, হ্যাঁ, কিভাবে ইনহেরিট হচ্ছে বিভিন্ন ক্যারেক্টার ওটা স্টাডি করা সম্ভব হবে। এটা নাম্বার 2। নাম্বার 3 দেখো, এখানে তোমাকে বললাম খুব সহজে এটার প্রোডাকশন করা যায় একবার যদি মিটিং করেন। যেমন হিউম্যান, একবার মিটিং করলে সাধারণত একটাই বাচ্চা, বুঝেছো? কিন্তু এদের একবার মিটিং হলে এরা সাধারণত লেগস পারে, মাছের মাছের ডিম ছোট ছোট। তো ওগুলো থেকে কি হবে বলতো, ওগুলো থেকে প্রচুর নাম্বার অফ প্রোজেনি ফ্লাইস তৈরি হবে, মানে সিঙ্গেল মেটিং এর ফলে প্রচুর প্রোডাকশন হবে, বুঝেছো? আর তার সঙ্গে দেখো, ওর যে মেল আর ফিমেল, এটা তো খুব ইম্পর্টেন্ট। কারণ মেল আর ফিমেল যদি ক্রস করা থাকবে, মেল মেল যদি তুমি রেখে দাও, একটা মেল দুটোকে ধরে রেখে দিই, তাহলে কোনোদিন আর একটা প্রোজেনি তৈরি হবে? হবে না। দুটো ফিমেল রেখে দিলে হবে? হবে না। তো আমাদের সবসময় মেল ফিমেল দুজনকেই রাখতে হবে। এই মেল ফিমেল ডিস্টিংগুইশেবল হতে হবে। কিন্তু প্ল্যান্টে তো আমরা এটা ডিস্টিংগুইশ করছিলাম কি দেখে বলতো? ওই যে স্ট্যামেন দেখে, তারপরে হচ্ছে যে ওভারি দেখে, এইসব দেখে ডিস্টিংগুইশ করছিলাম। তো এখানেও যেন ইজিলি ডিস্টিংগুইশেবল থাকে, মেল ফিমেল ফ্লাইজ আর ইজিলি ডিস্টিংগুইশেবল। ওকে, তার সঙ্গে দেখো, আমরা কোনো একটা স্পেসিফিক ক্যারেক্টার নিয়ে তো কাজ করি না। যেমন পি প্ল্যান্টস এর 14টা ক্যারেক্টারের, সরি 7টা ক্যারেক্টারের 14টা ভ্যারাইটিস নিয়েছিলাম, 14টা আমরা ট্রেটস নিয়েছিলাম। এক্ষেত্রে অনেক ভ্যারাইটিস থাকতে হবে, যে ভ্যারাইটিস গুলো ইজিলি স্টাডিয়েবল, মানে ইজিলি মাইক্রোস্কোপে দেখা যাবে এরকম। তাহলে এর কিন্তু সেটা ছিল, ইট হ্যাজ মেনি টাইপস অফ হেরিডিটারি ভ্যারিয়েশনস দ্যাট ক্যান বি সিন উইথ লো পাওয়ার মাইক্রোস্কোপ। এই ড্রসোফিলা মেলানোগাস্টার নিয়ে আমরা কি করেছিলাম, এটা যেমন হচ্ছে যে ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স এর কাজে লাগবে, এটা আমাদের লিঙ্কেজেও কাজে লাগবে। ওকে, তো ওয়েট ফর দ্য লিঙ্কেজ চ্যাপ্টার। হ্যাঁ, আজ এতটুকুই।